নমস্কার, শুভ সন্ধ্যা। শান্তি সংঘের পক্ষ থেকে গত 5 দিন ধরে আজকে তার সমাপ্তি দিবস, আমরা সলিল চৌধুরী, প্রখ্যাত সঙ্গীতকার, গীতিকার ও সুরকার, তার যে জন্মশতবর্ষ উদযাপন করছি অত্যন্ত সাফল্য এবং গর্বের সাথে। আজ তার সমাপ্তি দিবস। আজকের অনুষ্ঠান শুরু হবে একটি উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন সৌম্য মুখার্জি, পিয়াস চক্রবর্তী, সুদীপ্তা হালদার, সৌমিতা ভট্টাচার্য, সহেলি হালদার, প্রত্যুষা জাতুয়া, অনিন্দিতা দেব, অনন্যা হালদার, অঙ্কিতা ঘোষ, নিরাজনা মুখার্জি, সমাপ্তি ঘোষ, সৃজিত মণ্ডল, সপ্তক মণ্ডল, সৌম্যজিৎ প্রামাণিক। তবলায় অয়ন চক্রবর্তী। সমগ্র সঙ্গীতানুষ্ঠান পরিচালনা সৌম্য মুখার্জি। শুরু হচ্ছে আমাদের আজকের সমাপ্তি দিবসের উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠান। Oh
নমস্কার। সংঘের পক্ষ থেকে প্রত্যেক শিল্পীকে একটি করে মেমেন্টো তুলে দেওয়া হবে। হাতে তুলে দেবেন সংঘের অন্যতম সদস্য শ্রী প্রদীপ্ত সরকার মহাশয়। আপনাদের কাছে অনুরোধ, ওদেরকে একটু হাততালি দিয়ে উদ্বোধিত করুন। শান্তি সংঘের পুরাতন ঐতিহ্যকে বজায় রেখে পুরাতনের সঙ্গে নূতনের এই মেলবন্ধন, এটাই আমাদের সকলের কাছে প্রার্থনীয়। আমরা যে প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নূতনকে তুলে ধরি এবং পুরাতনকে আমাদের সঙ্গে নিয়ে চলি, এটি আমাদের ক্লাবের ঐতিহ্য। আমরা আশা করব ভবিষ্যতেও আমাদের এই অনুপ্রেরণা পাথেয় হয়ে থাকবে। এখন মেমেন্টো তুলে দিলেন সংঘের অন্যতম সদস্য শ্রী প্রদীপ্ত সরকার মহাশয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। মঞ্চে আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রী সাধন কুণ্ডু মহাশয়কে এবং আজকের মূল আলোচক গণমুক্তির স্বপ্ন ও নেতাজি সুভাষচন্দ্র অল ইন্ডিয়া নেতাজি মেমোরিয়াল কমিটির সম্পাদক শ্রী কমলশ্বরী মহাশয়কে আসার জন্য এবং মঞ্চে আসন গ্রহণ করার জন্য। শ্রী সুশ্রীক মণ্ডল আবৃত্তি পরিবেশন করবে শ্রী সুশ্রীক মণ্ডল। এবং আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রী সাধন কুণ্ডু মহাশয়। हेलो 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 নমস্কার। আমি আজকে দুটি কবিতা পরিবেশন করতে চলেছি। আমার প্রথম নিবেদন হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ পারে দয়াল সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবাই, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছাই,
এনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ভালোবাসিয়াছ? তুমি কি তাদের করিয়াছ ক্ষমা? নমস্কার, আমার পরবর্তী নিবেদন জন্মভূমি আজ, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো ওই পাথরটাকে সরিয়ে দাও। আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাও, মাটি তো আগুনের মতো হবেই। যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। নমস্কার। ডেকে নেব সংঘের প্রাক্তন সম্পাদক এবং আমাদের এই সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটির অন্যতম সদস্য শ্রী অম্লান কুসুম সরকার মহাশয়কে, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আজকের যে সমস্ত প্রবীণ সংগঠক ও কৃতি সভ্যদের আমাদের পাশে পেয়েছি, তারা হলেন মাননীয় শ্রী গোবিন্দ বসু মহাশয়, শ্রী সমর বসু মহাশয়, শ্রী অশোক চক্রবর্তী মহাশয়, শ্রী শিশির কুমার সরকার, শ্রী শচীন ব্যানার্জি মহাশয়, মাননীয় শ্রী প্রশান্ত কুমার সরকার মহাশয়, শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়, মাননীয় শ্রী ধ্রুব ঘোষ, মাননীয় শ্রী পরিমল বৈদ্য, শ্রী শশাঙ্ক সরকার মহাশয়, শ্রী ভোলানাথ বসু, শ্রী সুদীন সরকার মহাশয় এবং ডক্টর রামপ্রসাদ মণ্ডল। আজকের আমাদের অনুষ্ঠানে তিনজন সংগঠক ও কৃতি সভ্য তাদের শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি। তারা তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, সেটি আমি পরে আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আপাতত সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করবেন শ্রী অম্লান কুসুম সরকার মহাশয়। সংঘের পক্ষ থেকে আমরা আমাদের এই প্রবীণ সংগঠক ও কৃতি সভ্যদের সংবর্ধনা জ্ঞাপন করতে পেরে গর্বিত এবং অত্যন্ত আনন্দিত বোধ করছি। আমরা ধন্য, তারা আমাদের পথপ্রদর্শক হিসেবে আমাদের পাশে ছিলেন। সংঘের পক্ষ থেকে যে মানপত্রটি তাদের হাতে তুলে দেওয়া হবে, সেটি আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। গত শতাব্দীর 30-এর দশক ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উত্তাল। বাংলার বিপ্লবীরা যখন গ্রামে শহরে ক্লাব সমিতিকে হাতিয়ার করে সংগঠিত হচ্ছিল, তখনই 1936 সালে যুগান্তর দলের বিপ্লবী প্রয়াত শচীন ব্যানার্জির প্রধান উদ্যোগে দেশ সেবা ও সাহিত্য প্রচারকে আদর্শ করে
গড়ে ওঠে শান্তি সংঘ। তারপর অনেক চড়াই উতরাই পেরিয়ে বহু দায়িত্বশীল মানুষের সক্রিয় অংশগ্রহণ, সুস্থ সংস্কৃতির আধারে খেলাধুলা, সাহিত্য চর্চা ও জনসেবামূলক বিবিধ কর্মকাণ্ডকে সাক্ষী রেখে এগিয়ে চলেছে আমাদের গর্বের ক্লাব শান্তি সংঘ। বর্তমানের প্রবল সামাজিক অস্থিরতার মধ্যেও এলাকার ছাত্র, যুব ও সাধারণ নাগরিককে আকৃষ্ট করে সংঘ সাধ্যমতো তার ধারাবাহিকতাকে নিরলস প্রচেষ্টায় বহন করে চলেছে। দীর্ঘকাল সংঘের এমন গৌরবজনক কর্মকাণ্ডকে যারা সংগঠিত করেছেন, যাদের চিন্তা, বুদ্ধি, শ্রম ও নিষ্ঠায় সংঘ ক্রম উন্নতির পথে এগিয়ে চলেছে, আপনি তাদের অন্যতম। বিগত দিনে সংঘের প্রতি আপনার অকুণ্ঠ সেবা ও সহযোগিতাকে আমরা শ্রদ্ধা জানাই। আজ সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে সংঘ যে অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই মঞ্চে আপনাকে সম্মানিত করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। অনুজ হিসেবে অগ্রজের সুপরামর্শ ও সুস্থ জীবন কামনা করি। সাংগঠনিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা সহ শান্তি সংঘের সভ্যবৃন্দ। 23শে জানুয়ারি 2025, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। এবার আজকের যে সমস্ত প্রবীণ সংগঠক এবং কৃতি সভ্য আসতে পারেননি, তাদের মধ্যে 3 জন, শ্রী অশোক কুমার চক্রবর্তী, শ্রী শচীন ব্যানার্জি ও শ্রী পরিমল বৈদ্য, 3 জন আমাদেরকে 3টি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেই 3টি আপনাদের কাছে পাঠ করে শোনাব। শান্তি সংঘের পরিচালনায় সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে 5 দিন ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাকে আমি আমার অন্তর থেকে সাধুবাদ জানাই। আজ অনুষ্ঠানের শেষ দিনে সংঘের প্রবীণ ও কৃতি সভ্যদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পেরে আমি ভীষণভাবে আপ্লুত। তবে আপনারা তো জানেন, বহুদিন যাবৎ অসুস্থ থাকার কারণে আমি আজ আপনাদের মধ্যে উপস্থিত হতে পারলাম না। হ্যাঁ, আজ আমি শারীরিকভাবে এখানে না থাকতে পারলেও আমার প্রিয় সংঘের প্রতিটি সদস্য এবং সদস্যাকে আমার ভালোবাসা ও একরাশ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রার্থনা করি এইভাবেই সগৌরবে আপনাদের আমার ভালোবাসার শান্তি সংঘ আরও অনেক দূর এগিয়ে যাক, ডানা মেলতে থাকুক দূরের আকাশে। নমস্কার, ধন্যবাদান্তে, অশোক চক্রবর্তী। মাননীয় শ্রী শচীন ব্যানার্জি লিখছেন, আমার প্রাণের ক্লাব শান্তি সংঘ সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে যে আয়োজন করেছ, আমি যেতে না পারার জন্য মর্মাহত। এই অনুষ্ঠানে আমি আসতে পারলাম না, খুবই দুঃখিত। আমাদের শান্তি সংঘের উন্নতি কামনা করি। তোমরা সবাই মিলে এই সভাকে সাফল্যমণ্ডিত করো। তোমাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। এবং মাননীয় শ্রী পরিমল বৈদ্য লিখছেন, আমাদের শান্তি সংঘের অনুষ্ঠানে যেতে না পারার জন্যে আমি ভীষণভাবে দুঃখিত। আমার গুরু গোবিন্দ বোসকে আমার প্রণাম জানাবেন এবং তোমরা আমার ভালোবাসা নেবে। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের প্রোগ্রাম ভালোভাবে হোক। এখন আমি অর্ণব বসুকে ডেকে নিচ্ছি, আমাদের অনুষ্ঠানের অন্যতম সহ সভাপতি শ্রী অর্ণব বসুকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আজকের আমাদের মূল আলোচক অল ইন্ডিয়া নেতাজি মেমোরিয়াল কমিটির সম্পাদক শ্রী কমল সাইকে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য। মেমেন্টো, উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আজকের আমাদের মূল আলোচক, গণমুক্তির স্বপ্ন ও নেতাজি সুভাষচন্দ্র
সম্পাদক অল ইন্ডিয়া নেতাজি মেমোরিয়াল কমিটি শ্রী কমল সাইকে সংবর্ধনা জ্ঞাপন করছেন আজকের এই অনুষ্ঠানে সলিল চৌধুরী জন্মশতবর্ষ কমিটির অন্যতম সহসভাপতি শ্রী অর্ণব বসু। এখন আমরা আমাদের মূল অনুষ্ঠানে আলোচনায় চলে যাব। আলোচনা করবেন সম্পাদক অল ইন্ডিয়া নেতাজি মেমোরিয়াল কমিটি শ্রী কমল সাই, গণমুক্তির স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র। মঞ্চে উপবিষ্ট ভদ্রমণ্ডলী, সভার সভাপতি এবং আজকের এই আলোচনা সভায় উপস্থিত ভদ্রমণ্ডলী এবং শ্রোতৃবৃন্দ, আপনারা জানেন যে আজকে 23শে জানুয়ারি এবং নেতাজির এই জন্মদিন উপলক্ষে আজকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং সেই আলোচনার বিষয়বস্তু আপনারা জেনেছেন। ভারতের স্বাধীনতার সংগ্রামের স্বপ্ন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সংগ্রাম। আমরা জানি, বিশেষ করে যে কর্মসূচিটিকে সামনে রেখে আপনারা এই অনুষ্ঠান করছেন, সেটা এদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত। তার ইতিহাস, শান্তি সংঘ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারা সেই স্বপ্নের ধারাবাহিকতা, সেই সংস্কৃতির ধারাবাহিকতা তারা বহন করেন। আমি প্রথম যে কথাটা আপনাদের কাছে রাখতে চাই, আপনারাও জানেন, সেটা আলোচনার সুবিধের জন্য সেটা বলতেই হয় যে ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন, মুক্তির স্বপ্নটা কি ছিল অ্যাকচুয়ালি, কি স্বপ্ন দেখতেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ সাধারণভাবে দেখতেন যে ইংরেজরা বিদেশ থেকে এদেশে আসার পরে, এদেশের শাসন ক্ষমতা হস্তগত করার পরে তার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে যে প্রভাব 200 বছরের শাসনের ফলে পড়েছিল, প্রথমত দেশের মানুষ তার থেকে মুক্তি চেয়েছিল। এই মুক্তি কিসের জন্য? প্রথমত আত্মমর্যাদা। যে কোনো মানুষের, যে কোনো দেশের যখন একটা ঐতিহাসিক পরিস্থিতির মধ্যে দেশপ্রেম নামক জিনিসটা গড়ে ওঠে, দেশাত্মবোধ গড়ে ওঠে, তখন সেই দেশের মানুষ তারা দেশের স্বাধীনতা চান। এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু দেশের স্বাধীনতা যদি কথাটাকে আপনারা একটু ভেঙে দেখেন, তাহলে দেখা যাবে এই যে বোধটা, দেশের স্বাধীনতার বোধ, স্বাজাত্য অভিমান, দেশাত্মবোধ, এটাও একটা ঐতিহাসিক পরিবেশেই জন্ম নেয়। রাজার অধীনে যখন মানুষ ছিল, তখন দেশাত্মবোধ স্বাধীনতা সংগ্রামের দেশাত্মবোধের সাথে এক নয়। যখন ব্রিটিশদের অধীনতা থেকে মানুষ মুক্ত হতে চাইছে দেশের মানুষ, তখন দেশভক্তি বলতে যা বোঝায়, একটা রাজার অধীনে থাকা মানুষের দেশভক্তি বলতে তা বোঝাতো না। রাজার অধীনে থাকা মানুষের দেশভক্তি মানে বোঝাতো
যে রাজার প্রতি অনুগত থাকা, আনুগত্য, সেটাই দেশভক্তি, তার সঙ্গেই সমান। কিন্তু দেশভক্তি জিনিসটা জন্মেছিল ইংরেজদের অধীনে থাকাকালীন আমাদের দেশের মানুষের। যখন ইংরেজদের অধীনে থাকার ফলে তাদের মাথা তুলে দাঁড়ানোর উপায় নেই, নিজেকে মানুষ বলে, পূর্ণাঙ্গ একটা মানুষ বলে পরিচিত হওয়ার উপায় নেই, বিদেশ তাকে শাসন করে, অন্য দেশের মানুষ তাকে শাসন করে, এটা তার লজ্জার পরিচয়। যারা শাসন করে তারা বিদেশে প্রচার করে যে ভারতবর্ষ দেশটা অত্যন্ত বর্বর, অসভ্য, এবং সেই দেশটিকে সভ্য এবং বর্বরতা থেকে মুক্ত করার জন্যই তারা এই দেশটাকে শাসন করছে। এই যে অপমান, এই অপমান থেকে মুক্তি, তার থেকে যেটা বড় ব্যাপার, সাধারণ মানুষের কাছে, যারা কৃষক, যারা ক্ষেতমজুর, যারা সাধারণ মানুষ, তারা অর্থনৈতিক যে শোষণ, সেই অর্থনৈতিক শোষণের ফলে যে দুর্গতি মানুষের, তার থেকে মুক্তি চেয়েছে। তাহলে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দিক থেকে এই যে মুক্তির স্বপ্ন, এখানে মূল যে বিষয়টা ছিল, সেই বিষয়টা ছিল অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক দিক থেকে সমস্ত প্রকার অধীনতা এবং শোষণ থেকে মানুষ মুক্ত হবে। আমরা রবীন্দ্রনাথকে জানি, এদেশের স্বাধীনতা তিনি তার দৃষ্টিতে একরকম করে দেখেছিলেন। আপনারা জানেন, দেশ স্বাধীন মানে, দেশের মানুষের স্বাধীনতা মানে কি বোঝাবে, সেটা তিনি একটি ছোট্ট কবিতার মধ্য দিয়ে রেখেছিলেন। বলেছিলেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সবরি, বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করে। গোটা পৃথিবীর মানুষ যেখানে একসাথে মাথা উঁচু করে সেই সভ্যতার একজন মানুষ হিসেবে গর্বের সঙ্গে বলতে পারে, যেখানে তার আত্মমর্যাদা বোধ মাথা উঁচু করে দাঁড়াতে পারে, মিথ্যা যেখানে তার পৌরুষকে আটকে দেয় না, এরকম একটা দেশ কি করে আসবে? সেই দেশ, সেই দেশ যদি অর্থনৈতিকভাবে পরাধীন হয়, রাজনৈতিকভাবে অন্য একটি জাতির দ্বারা শাসিত হয়, যদি তার স্বাধীনভাবে তার নীতি নির্ধারণ করবার ক্ষমতা না থাকে, এদেশের মানুষের যে সংস্কৃতি, মানুষের যে মর্যাদাবোধ, তা যদি সে মাথা তুলে বলতে না পারে, তাহলে কি করে পাওয়া যায়? এটা একটা দিক। ফলে দেশের স্বাধীনতার এই সংগ্রাম যখন শুরু হয়েছিল, তখন আমরা এই পূর্ণাঙ্গ এই ধারণাটাকে প্রথম থেকেই পেয়েছি, এরকম ব্যাপারটা নয়। প্রথমে আমরা যে স্বাধীনতার ধারণা পেয়েছি সেটা হলো ইংরেজ থেকে মুক্ত হতে হবে, ইংরেজদের শাসন থেকে মুক্ত হতে হবে। কিন্তু একটা সময় যখন ইংরেজদের অধীনে থাকার ফলে মানুষের অর্থনৈতিক দুর্গতি হচ্ছে, মানে যখন মানুষের অনাহারে মৃত্যু হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, বিনা চিকিৎসায় মানুষকে মারা যেতে হচ্ছে, যখন যারা দেশের শাসক তাদের স্বার্থে তারা সাম্রাজ্যবাদী যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছে, সেই যুদ্ধে এদেশের যা কিছু অর্থনৈতিক উৎপাদন, সেই যুদ্ধে ব্যয় হচ্ছে, তার পরিণামে মানুষের উপরে অর্থনৈতিক শোষণ নামছে, মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়ছে, দুর্ভিক্ষে মারা যাচ্ছে মানুষ। অথচ দেশের যারা শাসক, যারা দাবি করেন যে তারা সভ্য, তারা দেশের মানুষকে খাদ্য বস্ত্র দেওয়া কোনো দায় বোধ করছেন না। তার প্রতিবাদ যখন মানুষ করছে, তখন তাদেরকে গুলি দিয়ে, লাঠি দিয়ে তার জবাব দেওয়া হচ্ছে। দেশে প্লেগের মতো একটা মহামারী দেখা দিচ্ছে। প্লেগ হওয়ার ফলে মহামারী থেকে মানুষকে মুক্ত করবার জন্য যে কাজ করা দরকার, শাসকরা তা করছে না। প্লেগের পরীক্ষা করবার নাম করে দেখা যাচ্ছে যে ডাক্তারের নামে বাস্তবে ইংরেজ শাসকরা অত্যন্ত অপমানজনকভাবে মানুষকে পরীক্ষা করছে, যার বিরুদ্ধে মানুষের ক্ষোভ। এবং খাদ্য, বস্ত্র, বাসস্থান, অর্থনৈতিক নিরাপত্তা, এটার কোনো ব্যবস্থা না করে কেবলমাত্র ধারাবাহিকভাবে শোষণ এবং অত্যাচার, এর বিরুদ্ধে মানুষের ক্ষোভ, এর বিরুদ্ধে মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। তাহলে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের স্বপ্ন শেষ পর্যন্ত যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে এমন একটা দেশ হবে যেখানে দেশের মানুষ
তার নিজের যে শ্রম, তার নিজের যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফসল থেকে বঞ্চিত হবে না। তার যা ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী সে তার কাজ করে সে জীবিকা নির্বাহ করতে পারবে, মাথা উঁচু করে বাঁচতে পারবে। তার সন্তান যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, শিক্ষা, স্বাস্থ্য, জীবনের যা কিছু ন্যূনতম প্রয়োজন, শিক্ষা, স্বাস্থ্য, তার নিরাপত্তা, তার আত্মমর্যাদা, সেই জিনিসগুলো সে পাবে, জন্মগত অধিকার হিসেবে পাবে। এটাই ছিল স্বাধীনতার ধারণা। কিন্তু আমরা দেখেছি যে ইংরেজদের অধীনে থাকাকালীন মানুষ এই অধিকার আদায় করতে পারেনি। যখন ইংরেজদের সাথে এই বিরোধ হয়েছে, বিরোধের ফলেই কিন্তু প্রথম এই ইংরেজদের সাথে যে সংঘাত, তার সংঘাতের ভিত্তিতে একটা গোটা দেশের সীমানার ভেতরে একদল সমস্ত মানুষ যারা বাস করছে তারা একই রকমের স্বার্থ অনুভব করেছে। একদিকে ইংরেজ, অন্যদিকে দেশের মানুষ। একদিকে ইংরেজদের স্বার্থ, অন্যদিকে দেশের মানুষের স্বার্থ। কি করে এই ইংরেজদেরকে বিতাড়িত করা যাবে, স্বাধীনতা সংগ্রামের এটা যেমন একটা প্রশ্ন থেকেছে, তেমনি আরেকটা প্রশ্ন থেকেছে ইংরেজরা বিতাড়িত হওয়ার পরে যদি ইংরেজদেরকে বিতাড়িত করা যায়, কালের নিয়মে ইংরেজরা একদিন বিতাড়িত হবে, চলে যাবে, কিন্তু তারপর যে দেশটা তৈরি হবে সেখানে এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, অর্থনৈতিক নিরাপত্তা, তার আত্মমর্যাদা বোধের নিরাপত্তা, তার যে জীবনের যা কিছু প্রয়োজন, সেই প্রয়োজনের যে প্রয়োজনগুলো পূরণ হওয়ার যে ন্যূনতম ব্যবস্থা, এটা পাওয়া যাবে কিনা, সেটা কিভাবে পাওয়া যাবে? এই যে স্বপ্ন, মানুষ মাথা উঁচু করে বাঁচতে চেয়েছে, মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান পেয়ে সে সুস্থভাবে বাঁচতে চেয়েছে, এবং তার যে আত্মমর্যাদা বোধ পদে পদে লাঞ্ছিত হয়, সেই আত্মমর্যাদা বোধের লাঞ্ছনা থেকে, তার অপমান বোধ থেকে সে মুক্ত হতে চেয়েছে। তাহলে এই লড়াইটা করতে গিয়েই কিন্তু আমরা দেখেছি যে ইংরেজদের সাথে বোঝাপড়া করতে গিয়ে বোঝাপড়া কখনোই হয়নি। ইংরেজরা অত্যাচারের রাস্তায় গেছে। আমরা জানি ক্ষুদিরাম প্রথম ফাঁসির মঞ্চে আত্মবলিদান দিয়েছিলেন। অত্যন্ত কম বয়সের একটি ছেলে, 18 বছর তার তখন বয়স। তিনি ফাঁসির মঞ্চে যখন আত্মবলিদান করছে, তখন কিন্তু তার স্বপ্ন ওইটা যে তার মৃত্যুর মধ্য দিয়ে, তার এই ফাঁসিতে আত্মবলিদানের মধ্য দিয়ে যে দৃষ্টান্ত তিনি স্থাপন করছেন, সেটা দেখার মধ্যে দিয়ে দেশের যারা যুবক, তারা ইংরেজদেরকে এদেশ থেকে বিতাড়িত করবার জন্য ঐক্যবদ্ধ হবে, আন্দোলনে সামিল হবে। তিনি এরকম ব্যাপার ছিল না। আজকে ক্ষুদিরাম সম্পর্কে যখন আমরা আলোচনা করতে যাই, তখন অনেক কথা আসে যে একদিকে যেমন তার যে মনোভাব, তার যে লড়াইয়ের তেজ, এগুলো যেমন আসে, তেমনি অনেক সময় অনেক ঐতিহাসিক তথাকথিত তারা বলে যে ক্ষুদিরাম কম বয়সে অন্যের দ্বারা প্ররোচিত হয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন বা আত্মবলিদান করেছিলেন। ব্যাপারটা এরকম ছিল না। তখনকার সময়ে ছাত্ররা, যুবকরা, কম বয়সী মানুষরা, তারা কিন্তু মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন যে ইংরেজরা থাকার ফলে, শোষণমূলক একটা ব্যবস্থা এই দেশে চালু থাকার ফলে তাদের জীবনযাত্রা, তাদের আত্মমর্যাদা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এদেশের মুক্তির কোনো সম্ভাবনা নেই, দেশের মানুষের মতো বাঁচবার কোনো উপায় নেই যদি ইংরেজরা এখানে থাকে। ক্ষুদিরাম দিয়ে শুরু। ক্ষুদিরামের পরবর্তীকালে দেশের সাধারণ মানুষ যখন দেখেছেন সংগঠিতভাবে একটা সংগঠিত শাসন ব্যবস্থার বিরুদ্ধে, তার সেনাবাহিনী আছে, তার পুলিশ আছে, তার প্রশাসন আছে, তার একটা সাজানো বিচার ব্যবস্থা আছে, সেইটার বিরুদ্ধে একা একা লড়া যায় না। দেশের মানুষকে সংগঠিত করতে হবে, কিন্তু সমস্ত মানুষকে সংগঠিত করা যায় না। যতখানি শক্তি অর্জন করলে এই শক্তিটাকে পরাজিত করা যায়, সেটা সম্ভব হচ্ছে না। তখন এক একটা মানুষ একাই এই কাজটাকে বোঝানোর জন্য ইংরেজদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে, দেশের স্বাধীনতা অর্জন করতে হবে। সেই স্বাধীনতাটা অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, সমস্ত প্রকার শোষণ থেকে, মানুষের দ্বারা মানুষের শোষণ থেকে মুক্তির স্বাধীনতা, এই যে কথাটা বোঝানো, এই যে চিন্তার একটা ঐক্য গড়ে তোলা, তার ভিত্তিতে মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন, একটা ঐক্যবদ্ধ
প্রণালীবদ্ধ একটা সরকারের বিরুদ্ধে এইটা করবার কাজটা করবার একটা বিরাট রাস্তা, অনেক দূর অনেক রাস্তা অতিক্রম করবার পরে আমরা সেই জায়গায় যেতে পারবো। তাহলে এখন কি করা যাবে? যখন মানুষকে এই কথাটা বোঝানো যাচ্ছে না, তখন ক্ষুদিরামরা একা একা মানুষকে ডাক দেওয়ার জন্য নিজেদের প্রাণ দেওয়ার মধ্য দিয়ে মানুষকে জাগানোর জন্য এই কাজ করেছিল। এবং এটা ঘটনা যে ক্ষুদিরামের প্রাণদানের মধ্য দিয়ে কিন্তু মানুষের এই জাগরণ গড়ে উঠেছে। আপনারা জানেন যে ভগৎ সিং ক্ষুদিরামের অনেকদিন পরে, ক্ষুদিরামের 1908 সালে ফাঁসি হচ্ছে, ভগৎ সিং এর 31 সালে। ভগৎ সিং যখন ফাঁসির মঞ্চে তার প্রাণ দিচ্ছেন, তখন তিনি তার প্রাণ দেওয়ার এই যে প্রক্রিয়াটা, ফাঁসির মঞ্চ, সেখানে যে কথোপকথন এবং তার আগে যে ফাঁসির হুকুম হওয়ার আগে যে কোর্টের চত্বরটা, এটাকেও তিনি ব্যবহার করেছিলেন দেশের মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। এই বিতর্ক তখন হয়েছিল কারা কে যাবে। ভগৎ সিং এত বেশি, ভগৎ সিং এর একটা সংগঠন ছিল, তারা একটা ছোট পার্টি গড়ে তুলেছিল, কিন্তু সেই পার্টিটা ভগৎ সিং এর যদি অনুপস্থিতি হয়, ভগৎ সিং এর যদি প্রাণ যায়, তাহলে সেই পার্টিটার বিপর্যয় নেমে আসবে। কিন্তু ভগৎ সিং তখন অন্যদের সঙ্গে এই যুক্তিটা করেছিলেন যে আমরা বিপ্লবীরা যে কাজটা করতে চাই, গোটা দেশের মানুষ সেই কাজটা সম্পর্কে কোনো ধারণাই নেই। বিপ্লব কি, কেন দেশের স্বাধীনতা, কেন সমাজতন্ত্র চাই, অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি কেন দরকার, এই যে বিপ্লবীদের চিন্তা, এদেশের স্বাধীনতার সত্যিকারের পথ কোনটা, তার সম্পর্কে চিন্তা মানুষের কাছে নিয়ে যাবো কি করে। দেশের সংবাদ মাধ্যম, তখন যতটুকু সংবাদ মাধ্যম ছিল, তারা এই বিপ্লবীদেরকে চোর ডাকাত বলে প্রমাণ করবার চেষ্টা করছে। তাহলে এইরকম একটা অবস্থায় দেশের মানুষের কাছে, যুবকদের কাছে, শিক্ষিত সমাজের কাছে এই কথাটা পৌঁছে দিতে গেলে আমাদের কিছু জীবনকে আত্মাহুতি প্রয়োজনে দিতে হবে। ইংরেজরা কোর্টে নিয়ে আসবে, বিচার হবে, সেই বিচারের মঞ্চকে ব্যবহার করতে হবে বিপ্লবীরা কি চায় এটা বোঝানোর জন্য। ক্ষুদিরামও একই কারণে এই কাজটা করেছিলেন। এবং ক্ষুদিরাম যখন ফাঁসিতে তার নিজের জীবন দিচ্ছেন, স্মরণ করুন, সেখানে তিনি কিন্তু ভয় পাননি। তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল দেশের মানুষকে জাগিয়ে তুলবার জন্য। কাঁদেননি, শোক করেননি, হাহুতাশ করেননি। তিনি ক্ষুদিরাম যখন ফাঁসির মঞ্চে যাচ্ছেন, তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন ফাঁসির দড়িতে মোম লাগানো হচ্ছে কেন। এই জিজ্ঞাসাটা শুধু একটা নিছক জিজ্ঞাসা ছিল না, এই জিজ্ঞাসাটা ছিল এই কারণে যে যারা ফাঁসি দিচ্ছে বিচারের নাম করে, তারা কতখানি ভণ্ড, বপধার্মিক। তারা যে দড়িটা একটু পরে তার গলা চেপে তার জীবন ছিনিয়ে নেবে, সেই দড়িটাতে মোম লাগানো হচ্ছে। বিচার ব্যবস্থা, ইংরেজ শাসনের যে বিচার ব্যবস্থা, তা কতখানি ভণ্ড, ভণ্ডামিপূর্ণ, সেটা বলবার জন্য এই প্রশ্ন করেছিলেন। এই প্রশ্ন ইতিহাসে দেখে দিয়েছে। ভগৎ সিংও একই রকম ভাবে একজন, যারা তাকে ফাঁসি মঞ্চে যখন তাকে এক্সিকিউট করা হচ্ছে, তখন বলেছিলেন যে ইউ আর এ লাকি ম্যান। যে ম্যাজিস্ট্রেট ছিলেন তাকে বলেছিলেন ভাগ্যবান লোক তুমি। তিনি জিজ্ঞাসা করেছিলেন কেন বলছেন এই কথাটা। ভগৎ সিং বলেছিলেন তুমি দেখবে, ইউ উইল সি হাউ ইন্ডিয়ান রেভলিউশনারিজ ফেস দ্য গ্যালোজ উইথ স্মাইলিং ফেস। তুমি দেখতে পাবে, তোমরা দেখতে পাবে ভারতীয় বিপ্লবীরা স্বাধীনতার জন্য, তাদের আকাঙ্ক্ষিত বিপ্লবের জন্য কিভাবে ফাঁসির মঞ্চে হাসি মুখে জীবন দিতে পারে, ফাঁসির দড়ি করে নিতে পারে হাসি মুখে। এই যে ইতিহাসগুলো তৈরি হয়েছিল, এই ইতিহাসগুলো তৈরি হয়েছিল দেশের মানুষকে বিপ্লবের কথাটা, বিপ্লবের বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। শুধুমাত্র এই কথাটা পৌঁছে দেওয়ার জন্য, এই আইডিয়াটাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্যই এত মহামূল্যবান জীবনগুলোকে দিতে হয়েছিল সেদিন। ভগৎ সিং এর বন্ধুরা, তাদেরকে ভগৎ সিং কনভিন্স করেছিলেন যে ওই কাজটা করতে গেলে ইংরেজি ভাষার উপরে যে দখল দরকার, যে যে প্রত্যুৎপন্নমতিত্ব দরকার কোর্টকে এবং ফাঁসির মঞ্চকে কাজে লাগানোর জন্য, সেটা ভগৎ সিংকেই যেতে হবে। শেষ পর্যন্ত অত্যন্ত দুঃখের এবং যন্ত্রণার হওয়া সত্ত্বেও তার টিমের অন্যেরা কনভিন্স হয়েছিলেন এবং ভগৎ সিংকে পাঠিয়েছিলেন। তাহলে এরকম একটা স্বপ্ন
যে স্বপ্নের জন্য জীবন দেওয়া যায়, যে স্বপ্নের জন্য আদর্শে উদ্বুদ্ধ একদল মানুষ নিজের জীবন দেওয়াকে অত্যন্ত মূল্যবান মনে করতে পারেন, তার নিজের জীবনে ধন্য হয়ে যাওয়া মনে করতে পারেন। ভগৎ সিং সম্পর্কে বলতে হবে যে ভগৎ সিং যখন জেলের ভেতরে ছিলেন তাকে বের করে নিয়ে আসার জন্য তার সাথীরা চেষ্টা করেছিলেন জেল ভেঙে বের করে নিয়ে আসার জন্য। ভগৎ সিং জানবার পরে বলেছিলেন যে ভগৎ সিং এর নাম আজকে গোটা ভারতবর্ষে বিপ্লবের প্রতীক হিসেবে পরিণত হয়ে গিয়েছে। ফলে ভগৎ সিং যদি মৃত্যুকে ভয় করে পালিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করে তাহলে সেটা তার মর্যাদার পক্ষে ভালো হবে না। ভগৎ সিং তার ফাঁসির মঞ্চে ফাঁসির করি এমন করে বরণ করে নিতে চায় যাতে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মা তাদের সন্তানদের জন্মের সময় কল্পনা করবে তার সন্তান এক একজন ভগৎ সিং হয়ে উঠুক। এই যে যুগটা, এই যুগটার এই স্বপ্নটা কি ছিল, কি গভীর স্বপ্ন ছিল সেটা বুঝবার জন্য এ ধরনের কিছু ঘটনা আমরা মনে করতে পারি। আপনাদের এই জেলায় এমন মানুষও আছে যে স্বাধীনতা সংগ্রামে একটা মানুষকে বাঁচানোর জন্য তিনি একটা অ্যাকশন করে তার নিজের ডেড বডিটা যখন পাওয়া যাবে সেই ডেড বডিটা আরেকজনের বিমল দাশগুপ্ত বলে নাম লিখে দিচ্ছে, যিনি নিজে কানাইলাল ভট্টাচার্য। নিজের নামকে ইতিহাসে মুছে দিতে পারা অন্যের জন্য, অন্য একজন বিপ্লবীর জন্য এই স্বপ্ন সেদিন স্বাধীনতা সংগ্রামীরা দেখেছিলেন। এই স্বপ্নকে সফল করবার জন্য যখন স্বাধীনতা প্রায় আগত, প্রায় পৃথিবীতে একটা বিশ্বযুদ্ধ ঘটে গিয়েছে, গোটা পৃথিবীতে অর্থনৈতিক সংকট তীব্র, এবং এই অর্থনৈতিক সংকটের ফলে দেশের মানুষের কলকারখানার বিকাশ, অর্থনীতির বিকাশ বন্ধ হয়ে যাচ্ছে। এক একটা দেশকে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলো শোষণ করবার ফলে তারা ভিখারিতে রূপান্তরিত হচ্ছে। যুদ্ধের পরে দেখা যাচ্ছে ভেঙে যাওয়া অর্থনীতির পূরণের জন্য এক একটা দেশ শ্মশানে পরিণত হচ্ছে। বাস্তবে প্রথম বিশ্বযুদ্ধের পরে আমাদের দেশে দুর্ভিক্ষ পরিস্থিতি, এবং এক একটা দেশে এরকমই দেশের পর দেশ উজাড় হয়ে যাচ্ছে দুর্ভিক্ষে এবং যুদ্ধে। এরকম একটা পরিস্থিতিতে একটা দেশে প্রথম মানুষকে বেকারি থেকে, ক্ষুধা থেকে, অপমান থেকে, মানুষের দ্বারা মানুষের যে শোষণ, যা সমস্ত সমস্যার মূল কারণ, তার থেকে মুক্তির রাস্তা কি গোটা পৃথিবীর সমস্ত প্রগতিশীল মানুষই ভেবেছেন। যাদেরকে আমরা বুর্জোয়া বলি আজকে, সেই বুর্জোয়ারা একদিন বিপ্লবী ছিলেন। তারা সমাজের প্রগতির জন্য রাজতন্ত্রের বিরুদ্ধে লড়েছিলেন। তারা যে মানবতার স্বপ্ন দেখেছিলেন, যে মানবতা সমস্ত বন্ধন থেকে মুক্ত মানবতা, জ্ঞানের দ্বারা পরিচালিত, বিজ্ঞানের দ্বারা পরিচালিত, লজিকের দ্বারা পরিচালিত একটা সভ্যতা সমাজ, সমস্ত মানুষ তার নিজের ব্যক্তি স্বাতন্ত্র্য এবং ব্যক্তি স্বাধীনতা পূর্ণাঙ্গভাবে ভোগ করবে। তার জাত কি, তার পাত কি, তার ধর্ম কি, তার মহিলা না নারী, এগুলো বিচার করা হবে না। এই স্বপ্ন যাদেরকে আমরা আজকে গণতন্ত্রী বলি, বুর্জোয়া বলি, তারাও একদিন দেখেছিলেন। তারা তাদের পূর্বপুরুষরা যারা সেদিন বিপ্লবী ছিলেন সামন্ততন্ত্রের বিরুদ্ধে নতুন করে একটা দেশকে গড়ে তুলবার জন্য। কিন্তু তারা যখন ক্ষমতায় এলেন দেখা গেল যে অর্থনৈতিক নিয়মে, বিজ্ঞানেরই নিয়মে তারা শোষণ করতে শুরু করলেন, এবং সেই শোষণের ফলে বাজার সংকট, বেকারি, মূল্যবৃদ্ধি, নারীর অধিকার হরণ, গরিব মানুষের অধিকার হরণ, জাতপাত, সাম্প্রদায়িকতা, এই সমস্যাগুলো তারাই ব্যবস্থা করলেন মানুষকে দ্বিধাবিভক্ত করে রাখার জন্য। মানুষ একটা আইডিয়ার দ্বারা ঐক্যবদ্ধ, তার নিজের মুক্তি সে চায়, তার জন্য যা যা করা দরকার সে করবে, কিন্তু সে যাতে না করতে পারে শাসকরা সেই চেষ্টা করে। রাজারা করেছেন, পরবর্তীকালে যখন বুর্জোয়ারা ক্ষমতা এলেন, গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থা, কিন্তু ক্ষমতায় আছে বড় বড় পুঁজিপতিরা, কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। তাহলে তারা তাদের সেই লক্ষ লক্ষ কোটি টাকা আরো কি করে বেশি লক্ষ কোটি টাকা হবে, সেইটার জন্য সাধারণ মানুষকে শোষণ করবে। অর্থনৈতিক নিয়ম, সেটার জন্য তারা যুদ্ধে যাবে, সেটার জন্য তারা মানুষকে অজ্ঞ রাখবে, মূর্খ রাখবে, সেটার জন্য মানুষের অধিকারকে তারা কেড়ে নেবে। ইংরেজরা এদেশটাকে শাসন করতে চায় বলে সে এদেশের মানুষের মধ্যে ঐক্যকে ভাঙতে চায়,
হিন্দু মুসলমান এই বিরোধ প্রথম তারা নিয়ে এসেছিল এই কারণে। তাহলে স্বাধীনতার এই স্বপ্নকে সফল করতে গেলে কি চাই? বিপ্লবীরা, স্বাধীনতা সংগ্রামীরা, মুক্তিকামীরা অনেক কিছু ভেবেছে। তার মধ্যে একটা হলো সমস্ত ধর্ম, বর্ণ, জাতপাত নির্বিশেষে সাধারণ মানুষের ঐক্য। কিসের ঐক্য? একটা আইডিয়া। কি আইডিয়া? দেশের স্বাধীনতা। সেই স্বাধীনতা কিরকম হবে? দেশের স্বাধীনতা মানে দেশের মানুষ দেশের মানুষকে পরিচালনা করবে। সেটা কিরকম হবে? অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা। এই স্বাধীনতা আনবার জন্য তাহলে দেশটাকে কি করে পরিচালনা করা যাবে, এই নিয়ে দেশের মধ্যে, মানুষের মধ্যে চর্চা। আমরা জানি সুভাষচন্দ্র, যখনই আমরা ভাবি তখন সুভাষচন্দ্রের জীবনের সাথে যুক্ত এই সংগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে স্বাধীন দেশকে যদি বুঝতে চাই, আমাদের জীবনের আজকের সমস্যাগুলোকেও যদি বুঝতে চাই, তাহলে কিন্তু ওইটা ভুল করলে, ওই যে একটা কিলিং যাকে বলা হয়, সবচেয়ে চাবিকাঠির মতন একটা বিষয়, সেটা ভুলে গেলে কিন্তু চলবে না। অনেকে অনেক মতের সমর্থক থাকতে পারে, কিন্তু মনে রাখবেন একটা কথা, সুভাষচন্দ্র এদেশ থেকে চলে যাচ্ছে আমাদের সকলের কাছে খুবই দুঃখজনক। 1940 সালে যখন তিনি এদেশ ছেড়ে চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে না? একদিকে ইংরেজ, অন্যদিকে তদানীন্তন কংগ্রেস, যারা তাকে বহিষ্কার করে দিয়েছে। স্বাধীনতা আসছে, ইংরেজরা বিপর্যস্ত, গোটা পৃথিবীব্যাপী যুদ্ধে ব্যস্ত, বিপর্যস্ত। সেই অবস্থায় কংগ্রেস থেকে সুভাষচন্দ্রকে বহিষ্কার করে দিয়েছে। অথচ দেশকে স্বাধীন করবার জন্য এখনই গোটা দেশের মানুষের আইডিয়ার একটা ঐক্য থাকা দরকার, স্বাধীনতা সম্পর্কে একটা ঐক্যবদ্ধ ধারণা থাকা দরকার, হিন্দু মুসলমানের ঐক্য থাকা দরকার, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশের স্বাধীনতার জন্য সমস্ত মানুষ ভাই ভাই এটা মনে করবে দরকার। তাহলে যখন সুভাষচন্দ্রকে প্রথম কংগ্রেসের প্রেসিডেন্ট করা হলো, এই রাস্তায় যেতে গেলে কি করতে হবে তার বক্তৃতা করলেন সুভাষচন্দ্র হরিপুরা কংগ্রেসে 1938 সালে। সেই বক্তৃতার ডিটেইলস বলবার জায়গায় কেন না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। আমরা যদি ভুলে যাই তাহলে আমরা কিন্তু আজকের সমস্যা আমরা বুঝতে পারবো না। তিনি সেই বক্তৃতায় বলছেন যে কথাগুলো, প্রথম কথা হচ্ছে ইংরেজদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে ইংরেজদেরকে বিতাড়িত করা সম্ভব, যেহেতু ইংরেজরা একটা সংগঠিত সৈন্য শক্তি, সামরিক শক্তির দ্বারা এদেশ দখল করে আছে। সামরিক শক্তির দ্বারাই তাকে পরাজিত করতে হবে। দেশে গণতান্ত্রিক আন্দোলন, ব্রিটিশ বিরোধী, এবং একই সাথে মিলিট্যান্ট মুভমেন্ট, যাতে দেশের এই পরাধীনতার জন্য ইংরেজরা যদি সমর শক্তিকে ব্যবহার করে, তাহলে সমর শক্তি দিয়ে তার জবাব দিতে হবে। তৃতীয়ত, গোটা পৃথিবীর যে আন্তর্জাতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে মিত্র খুঁজতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদের মিত্র কে হতে পারে? সুভাষচন্দ্র বলছেন আদর্শগত ক্ষেত্রে এবং সামরিক প্রশ্নেও, শক্তিগত প্রশ্নে সমাজতান্ত্রিক একটি দেশ, পৃথিবীর প্রথম একটা নূতন ধরনের সভ্যতার স্বপ্ন তৈরি করেছে, সেই দেশটিকে মডেল করেই আমাদের স্বাধীনতা সংগ্রামকে পরিচালিত করতে হবে, যেখানে অর্থনৈতিক শোষণ থাকবে না, রাজনৈতিক শোষণ থাকবে না, সামাজিক শোষণ থাকবে না, সাংস্কৃতিক নিপীড়ন থাকবে না, এরকম একটা দেশ। আজকে যে আমাদের গোটা দেশ, যে বিরোধ আমাদের নেই, বাস্তবে সমস্ত খাদ্য নেই, বস্ত্র নেই, চাকরি নেই, মূল্যবৃদ্ধি, এগুলো মানুষের জীবনের সমস্যা। কিন্তু আপনার জীবনে যেটা সমস্যা নয়, সেই সমস্যাকে আপনার সমস্যা করে দেওয়া হচ্ছে, মানুষে মানুষে বিরোধ করে দেওয়া হচ্ছে। একদল পড়াশুনো করতে গিয়ে পড়াশুনোকে, সাধারণ মানুষ পড়াশুনো করবার মধ্য দিয়ে তার সমাজকে, তার জীবনকে বুঝতে পারবে, এটা যাতে না করতে পারে তার ব্যবস্থা করছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একেবারে কমপ্লিটলি অমানুষ হয়ে যায় তার ব্যবস্থা করছে, দেশের সমস্ত পরিকাঠামোকে ব্যবহার করে, শাসন যন্ত্রকে ব্যবহার করে। তাহলে এই যে অর্থনৈতিক শোষণ, এই অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি চেয়েছিলেন সুভাষচন্দ্র, মুক্তি চেয়েছিল দেশের সাধারণ মানুষ।
মুক্তি চেয়েছিল বিপ্লবীরা, মুক্তি চেয়েছিলেন যারা স্বাধীনতা সংগ্রামে ফাঁসির দড়িতে প্রাণ দিচ্ছেন, শহীদের মৃত্যুবরণ করছেন মৃত্যুর পূর্ব মুহূর্তে, তাদের এই স্বপ্ন নিয়ে দেশের মানুষ, এই স্বপ্ন নিয়ে দেশের মানুষের সেই স্বপ্নকে সর্বোচ্চ সাংগঠনিক রূপে প্রকাশ যিনি করেছিলেন তিনি সুভাষচন্দ্র বসু। তিনি গোটা কংগ্রেসকে সেই দিকে নিয়ে যেতে চেয়েছিলেন। কংগ্রেসের ভেতরকার যুবশক্তি গান্ধীজির বিরোধিতা সত্ত্বেও এবং গান্ধীজির সাথে অন্যান্য নেতৃত্বের বিরোধিতা সত্ত্বেও কংগ্রেসের যুবশক্তি কিন্তু সুভাষচন্দ্রকে বিপুল ভোটে দ্বিতীয়বার সভাপতি নির্বাচনের সময় যখন গান্ধীজি রাজি হননি, সুভাষচন্দ্র যেদিকে স্বাধীনতাকে নিয়ে যাচ্ছে, অহিংস তথাকথিত অহিংস আন্দোলন সেদিকে যাবে না, বাস্তবে স্বাধীনতা আন্দোলন সশস্ত্র হতে যাচ্ছে এবং তার ভয় ছিল এদেশে রাশিয়ার মতন সমাজতান্ত্রিক ব্যবস্থা অর্থনৈতিক শোষণকে উচ্ছেদ করবার, ব্যক্তিগত সম্পত্তিকে উচ্ছেদ করবার যে রাষ্ট্র ব্যবস্থা সেই দিকেই চলে যাচ্ছে, সুভাষ বোস সেদিকে নিয়ে চলে যাচ্ছে। গান্ধীজি তার বিরোধিতা করেছে। গান্ধীজির বিরোধিতাকে অগ্রাহ্য করে দ্বিতীয়বার তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুভাষচন্দ্র। এবং কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে আপনারা জানেন যে কংগ্রেসের তদানীন্তন নেতৃবৃন্দ সুভাষচন্দ্রের কথা বলছেন। কংগ্রেসের নেতৃত্বে আজকে কারা বলছেন? আজ থেকে 10 বছর আগে যখন স্বাধীনতার গন্ধ পাওয়া যায়নি, স্বাধীনতা যে আসছে যখন বোঝা যায়নি, তখন যারা কংগ্রেস থেকে 1000 মাইল দূরত্বে থাকতো সেই সব বড় বড় শিল্পপতি পুঁজিপতিরা তারা স্বাধীনতার গন্ধ পাচ্ছে। ওই যে মসনদ ইংরেজরা ছেড়ে যাবে সেখানে বসবার সুযোগ তৈরি হচ্ছে এই গন্ধটা পাওয়ার ফলে, এই আগাম বার্তাটা পাওয়ার ফলে তারা কংগ্রেসের সামনে চলে এসেছে। তারা যেহেতু শিক্ষিত ধনবান, তারা কংগ্রেসের নেতৃত্বকে কবজা করে নিচ্ছে ধীরে ধীরে এবং তারই পরিণতি ঘটেছে কিন্তু সুভাষচন্দ্রের বহিষ্কার। গান্ধীজি একটা অত্যন্ত সৎ মানুষ, এরকম নয় যে গান্ধীজি একটা অসৎ মানুষ ছিলেন, কিন্তু তার ধারণা, সেই ধারণা থেকে গোটা দেশকে পরিচালনা করতে গিয়ে তিনি সুভাষচন্দ্রের বিরোধিতা করেছেন। এবং আপনারা জানেন সেই ইতিহাস, আমি সময় নেই, আমি দীর্ঘ আলোচনা করতে পারবো না এখানে। আপনারা জানেন যে সুভাষচন্দ্রের সেই স্বপ্ন একদিকে এদেশের ইংরেজদের 200 বছরের অত্যাচার, সামরিক শাসন, সামরিক শক্তিকে ব্যয় করে মানুষের উপরে নির্যাতন, তার প্রতিবাদে এদেশকে পরিষ্কার করে বলা ইংরেজদেরকে ছেড়ে চলে যাও। যদি তারা এই কথা না শোনে এবং যারা এই কথা বলবে তাদের উপরে যদি অত্যাচার নামিয়ে নিয়ে আসে, তাহলে সেই অত্যাচারের প্রতিবাদ সশস্ত্রভাবেই করতে হবে। এই ছিল সুভাষচন্দ্রের রাজনৈতিক লাইন। কিন্তু গান্ধীজির বক্তব্য ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসছে, ইংরেজরা ব্যস্ত হয়ে পড়ছে যুদ্ধে, এই যুদ্ধে ব্যস্ত হওয়ার মুহূর্তে ইংরেজদেরকে এদেশ ছেড়ে চলে যেতে বলা হচ্ছে একটা কাপুরুষতা এবং অধর্ম। 200 বছর ধরে যারা আমাদেরকে শাসন করেছে তারা আমাদের পিতৃতুল্য, গান্ধীজির বক্তব্য। তারা আমাদেরকে শাসন করেছে মানে তারা আমাদেরকে লালন করেছে এবং 200 বছরে লালিত পালিত হয়েছি যার দ্বারা তাকে চলে যেতে বলা এই বিপদের মুহূর্তে অনুচিত। যখন তারা বিপন্ন হবে গোটা পৃথিবীতে শাসন করবার জন্য, তখন আমরা তাদেরকে এদেশ ছেড়ে চলে যাওয়ার জন্য চরমপত্র দেব না। এই বিরোধ এবং এই বিরোধের জন্যই সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে বহিষ্কার। কংগ্রেস থেকে বহিষ্কারের পরে সুভাষচন্দ্রের যখন কংগ্রেস সুভাষচন্দ্রকে বের করে দিচ্ছে, দেখুন ইংরেজরা তখন সুভাষচন্দ্রকে বন্দী করছে। বাস্তবে সুভাষচন্দ্রের রাজনৈতিক জীবন ধ্বংস করে দেওয়ার সম্পূর্ণ একটা চক্রান্ত কমপ্লিট হচ্ছে। কংগ্রেসের সঙ্গে ইংরেজরা আলোচনা করেছে কি করেনি ইতিহাসে তার কোনো নথি নেই, কিন্তু এটা বোঝা যাচ্ছিল, ইংরেজরা বুঝতে পারছিল কংগ্রেস থেকে যখন সুভাষচন্দ্র বহিষ্কৃত, তখন যদি সুভাষচন্দ্রকে গ্রেপ্তার না করা হয় তাহলে সুভাষচন্দ্রের দিকেই দেশের মানুষ চলে যাবে। ফলে তারা সুভাষচন্দ্রকে বন্দী করলেন। সুভাষচন্দ্র এই বন্দী দশা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করেছিলেন আমার বিশ্বাস এখানকার সমস্ত মানুষ জানেন। তিনি যখন তাকে জেলে রাখা হয়েছে তখন তিনি বলেছেন যে আমি
স্বাধীন মানুষের মতন বাঁচতে চায়। হয় তুমি আমার স্বাধীনতা মানবে, আর না হলে তুমি যদি তোমার গায়ের জোরে আমাকে জেলের ভেতরে বন্দি করে রাখো, তাহলে আমি আমরণ অনশনে বসছি, আমি নিজের জীবন এভাবেই শেষ করে দেবো। তাতে যদি জনসাধারণ বুঝতে পারে ওই যে আইডিয়া কি আমরা চাই, সে কথা সুভাষচন্দ্র স্বাধীনতার লড়াইতে ওই অনশনে বসে বলছেন মানুষের কাছে কি আমরা চাই, কি দেশের মানুষ চায়, সেই মতো করে দেশকে পরিচালনা আমি যদি না থাকি তাহলে পরবর্তী প্রজন্ম করবে। সুভাষচন্দ্র এই কাজ যখন করছে এবং তিনি অসুস্থ হয়ে পড়ছেন, তখন ইংরেজরা বিপন্ন বোধ করছে, গোটা দেশ উত্তাল হয়ে উঠছে সুভাষচন্দ্রের জীবন বাঁচানোর জন্য। তখন ইংরেজরা সুভাষচন্দ্রের শর্ত মেনে তাকে মুক্তি দিয়েছিলেন, কিন্তু তাকে নজরবন্দি করে রাখা হয়েছিল তার বাড়িতে। আপনারা সবাই জানেন সুভাষচন্দ্র সেখান থেকে চলে গিয়েছিলেন কেন না, এদেশের মধ্যে থেকে যে পথে দেশের সত্যিকারের স্বাধীনতা আসবে, কংগ্রেসের নেতৃত্ব এবং ইংরেজদের শাসন যৌথভাবে যে ব্যবস্থা রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে, এদেশে থেকে তার পক্ষে কিছু করা সম্ভব নয়। সে কারণে তাকে চলে যেতে হয়েছিল। এবং তাকে চলে যাওয়ার পরে আজাদ হিন্দ বাহিনী গঠন, লড়াই, আত্মত্যাগ, অজস্র মানুষের জীবন দেওয়া এবং নিজের সর্বস্ব পণ করে লড়াই করতে করতে একটার পর একটা যুদ্ধে যখন তিনি শুধুমাত্র মনোবলকে ভিত্তি করে ইংরেজ আমেরিকান সৈন্যবাহিনীকে পরাস্ত করে দেশের ওই স্বপ্নের স্বাধীনতার দিকে এগোচ্ছেন, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার যারা শত্রুর শত্রু আমার মিত্র এই পদ্ধতিতে তিনি যাদের সঙ্গে ঐক্য করেছিলেন, সামরিক সন্ধি করেছিলেন, তারা যুদ্ধে পরাস্ত হয়ে যায় এবং সুভাষচন্দ্র বাধ্য হন তখন আর যুদ্ধ করা মার্কিন, ফরাসি এবং ইংরেজদের যৌথ বাহিনীর বিরুদ্ধে। ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য অস্ত্রশস্ত্রহীন, অর্থহীন, অর্থ সম্পদহীন একটা সেনাবাহিনীর পক্ষে এই যুদ্ধ আর পরিচালনা করা সম্ভব ছিল না। তখন তাকে রিট্রিট করতে হয়। সেই ইতিহাস অত্যন্ত গভীর, বেদনাদায়ক ইতিহাস। এরকম ঘটনা আছে যে সুভাষচন্দ্রের সেনাবাহিনী যখন পিছোচ্ছে, মহিলাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, ইংরেজদের হাতে বন্দী হওয়া থেকে মুক্ত করবার চেষ্টা করছেন, যখন বোম্বিং হচ্ছে চারিদিকে, সুভাষচন্দ্রকে তার বিশ্বস্ত সহকর্মীরা বলছেন যে আপনি সরে যান, আপনি সরে গেলে, আপনি বেঁচে থাকলে এদেশের স্বাধীনতা সংগ্রাম, এদেশের সত্যিকারের মুক্তি, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক মুক্তি, যেটাকে সত্যিকারের স্বাধীনতা বলা হয়, সেই স্বাধীনতার জন্য আবার আপনি লড়তে পারবেন। কিন্তু সুভাষচন্দ্র অকুত ভয়ে তার কর্তব্যের কাজগুলো করে গিয়েছে। আমরা জানি না যে সুভাষচন্দ্রের ওই বিমান দুর্ঘটনা কতটা সত্যি, কতটা সাজানো, কিন্তু এ কথা নিশ্চিতভাবে জানা যায় যে আর যে কোনোভাবেই হোক সুভাষচন্দ্র হয় নিহত হয়েছিলেন ইংরেজদের দ্বারা, তার রাজনৈতিক শত্রুদের দ্বারা, আর না হয় তিনি হারিয়ে গিয়েছিলেন, মারা গিয়েছিলেন। গুপ্ত হত্যা হতে পারে, হত্যা হতে পারে, বা যে কোনোভাবে হোক নিহত হওয়ার ঘটনা ঘটতে পারে। সুভাষচন্দ্র আজকে নেই। সুভাষচন্দ্রের মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি এখনো বেঁচে থাকতে পারেন। তিনি অত্যন্ত ম্লান হেসে বলেছিলেন, একটা মানুষ 125 বছর তার বয়স, 125 বছর বেঁচে থাকবে। আপনাদের দেশে একদল মানুষ এরকম মনে করে যে দেশের আজকে যে এত অর্থনৈতিক দুর্গতি, মানুষ মরছে, বিচার পাচ্ছে, বিচারের জন্য মানুষকে হাহাকার করতে হচ্ছে, মেয়েরা তাদের ইজ্জত হারাচ্ছে, ধর্ষিতা হচ্ছে, নিহত হচ্ছে, মদের প্রসার বাড়ছে। সাধারণ মানুষ যখন অর্থনৈতিক দুর্গতিতে ভুগছে, তখন তাদেরকে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক যুদ্ধে, সাম্প্রদায়িক সংঘর্ষে তাদেরকে লিপ্ত করে দেওয়া হচ্ছে। এ ধর্ম নয়, এ মানুষের কোনো মঙ্গলের সাথে কোনো সম্পর্ক নেই। বাস্তবে পুঁজির মালিকরা মানুষের ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য ধর্ম, জাতপাত, প্রদেশ এভাবে ভাগ করছে, মেয়েদেরকে পণ্য হিসেবে উপস্থাপিত করছে। এই যে দুর্গতি হয়েছে, এই দুর্গতি থেকে মানুষের মুক্তির জন্য তারা মনে করেন একদল সুভাষচন্দ্রকে চায়, সুভাষচন্দ্রের মতো একজন মানুষকে চায়, সুভাষচন্দ্রের মতো
আজকের যুগের উপযোগী একটা লড়াই চাই এ কথা না ভেবে আমরা ভাবি একদম মানে সুভাষচন্দ্রের প্রতি হয়তো গভীর আবেগ, কিন্তু সেখান থেকে তারা ভাবে যে যে সুভাষচন্দ্র 125 বছর বয়সে অলৌকিকভাবে ঘোড়ায় চড়ে আসবেন এবং দেশের মানুষকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক শোষণ থেকে মুক্ত করবার জন্য লড়বেন। এটা একটা পাগলামির ধারণা। আমি শুধু এইটুকু বলতে চাই, আমরা সুভাষচন্দ্রকে নিয়ে গোটা ভারতবর্ষে ঠিক এই মুহূর্তে চর্চা করছি। দেশের মানুষ জানুন কোন সে স্বপ্ন, যে স্বপ্নটা দেখবার জন্য এই মানুষটিকে এভাবে লাঞ্ছিত হতে হয়েছে, হারিয়ে যেতে হয়েছে। সেই অপূরিত স্বপ্ন পূরণ করতে গেলে শুধুমাত্র বক্তৃতার দ্বারাও হবে না। আর একটা 100 বছর বয়সে বা 125 বছর বয়সে একটা বৃদ্ধ লোল চর্ম একটা মানুষ, তিনি এসে দেশের মুক্তি করবেন। আর আমরা যারা যুবক, আমরা যারা ছাত্র, এই দেশের যারা অন্যায় অত্যাচারে দগ্ধ হয়ে যাচ্ছি, তারা বসে বসে টিভি দেখবো আর মোবাইল দেখবো, রিল দেখবো, এ কথা যদি আমরা ভাবি তাহলে এদেশের মানুষের দুর্গতি, মানুষের ভবিষ্যৎ আরো গভীর অন্ধকারের মধ্যে যাবে। আমরা মনে করি যে এই স্বপ্ন, যে স্বপ্নটা অপূরিত, সমস্ত শহীদের, ক্ষুদিরামের, ভগৎ সিং এর, মাস্টারদা, কানাইলাল ভট্টাচার্যের, অগণিত শহীদের, অসংখ্য দেশপ্রেমিক মানুষের, স্বাধীনতা সংগ্রামী, এদেশের রেনেসাঁ আন্দোলনের পথিকৃৎ যারা, তাদের সেই অপূরিত স্বপ্ন যদি পূরণ করতে হয়, তাহলে সেই স্বপ্নটা সবচেয়ে সংঘাতময় পরিস্থিতিতে যখন পৌঁছেছিল সুভাষচন্দ্রের জীবৎকালে, সেই কারণে সুভাষচন্দ্র এবং স্বাধীনতার এই স্বপ্নটা এ নিয়ে আমাদের গভীরভাবে অধ্যয়ন করার দরকার আছে, পড়ার দরকার আছে। আমি শেষ করব এই কথাটা বলে, যে গান্ধীজি সারা জীবন সুভাষচন্দ্রের বিরুদ্ধে লড়েছেন, সারা জীবন সুভাষচন্দ্রকে কার্যত কাজ করতে দেননি। ইংরেজ ঐতিহাসিক মাইকেল এডওয়ার্ড তিনি বলছেন যে দুর্ভাগ্যজনক গান্ধীজির একটা অমোঘ রাজনৈতিক অস্ত্র অহিংসা এবং অসহযোগ, সেই অসহযোগের অস্ত্রটা গান্ধীজি শেষ পর্যন্ত স্বাধীনতা সংগ্রামে যার বিরুদ্ধে ব্যবহার করেছেন সেটা ইংরেজ সাম্রাজ্যবাদ নয়, সেটা তার নিজের কংগ্রেসের প্রেসিডেন্ট সুভাষচন্দ্র বসু। দেখুন, এই গান্ধীজি 1948 সালে স্বাধীনতার পরে যখন দেশের সাম্প্রদায়িক সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছে, যারা স্বাধীনতায় ইংরেজদের পক্ষে ছিলেন, তদানীন্তন সময়ের হিন্দু মহাসভা, আরএসএস, যারা এই সাম্প্রদায়িক সংঘর্ষ বাড়িয়ে দিয়েছে, গোটা দেশ সাম্প্রদায়িক সংঘর্ষে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, যারা এমনকি রাজনৈতিকভাবে সচেতন নয়, শিশুরা, মহিলারা। গান্ধীজি আকুল হয়ে মানুষকে বলছেন, আমাকে হত্যা করো যদি হিন্দুকে বা মুসলমানকে মারতে চাও। সেই রকম একটা সময়ে ওই নোয়াখালী পূর্ববঙ্গের একটা জায়গায় গান্ধীজি সারা রাত্রি, সারাদিন পরিশ্রম করবার পরে, ঘুরে বেড়ানোর পরে, মানুষকে অনুরোধ করবার পরে রাত্রিবেলায় একটা জায়গায় চুপচাপ বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ করে তার সাথী যারা, তারা দেখেছিলেন যে গান্ধীজি নেই তার বিছানায়, ছুটে তারা বাইরে বেরিয়েছে, দেখলেন গান্ধীজি একটা গাছের তলায় বসে রয়েছে, কাঁদছেন গান্ধীজি একা। আজাদ হিন্দ বাহিনীর একজন সেনানায়ক, তার নাম জীবন সিং, তিনি ছিলেন ওখানে। তিনি গান্ধীজিকে ইতস্তত করে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কাঁদছেন কেন? গান্ধীজি বলেছিলেন যে আজকে ট্রান্সভাল থেকে যে লড়াই আমি শুরু করেছিলাম ভারতবর্ষের স্বাধীনতার মধ্য দিয়ে, সেটা শেষ হবে আমার স্বপ্ন ছিল, শেষ হলো না, ভুল হয়ে গেল। গান্ধীজি যখন ভুল বুঝছেন তখন সব শেষ হয়ে গেছে। গান্ধীজি নিজে বলছেন, আজকে যে মর্মযাতনায় আমি ভুগছি, আজকে যদি আমার একটা মানুষ থাকতো তাহলে তাকে নিয়ে শুরু করা যেত, সে আমার কথা বুঝতে পারত। জীবন সিং জিজ্ঞাসা করেছিলেন, কে তিনি? আপনার তো চারপাশে সকলেই আছেন। সুভাষচন্দ্রের কথা বলেছিলেন গান্ধীজি অত্যন্ত দুঃখের সঙ্গে, হতাশভাবে, ঘাড় নাড়তে নাড়তে। এই যে অপূরিত স্বপ্নটি, এই অপূরিত স্বপ্নকে বোঝা যাবে আমাদের নিজেদের দিকে তাকালে। আমরা আমাদের যা জীবনের চাহিদা, মাথা উঁচু করে মানুষের মতো বাঁচবার জন্য একটা এমন রাজত্ব যেখানে চিত্ত ভয় শূন্য থাকবে, মাথা উঁচু থাকবে,
পেটের খাদ্যের জন্য, চাকরির জন্য কারোর পায়ে ধরতে হবে না। মানুষে মানুষে ভেদাভেদ ধর্মকে কেন্দ্র করে, প্রদেশকে কেন্দ্র করে হবে না। যুবকদের কাছে মেয়েরা পশুর খাদ্য হিসেবে ব্যবহার করার কথা ভাববে না পুরুষরা। মেয়েরাও মর্যাদাময় সত্যিকারের স্বাধীনতার জীবন পাবে। এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা পূরণ করতে গেলে, সুভাষচন্দ্রের সত্যিকারের উত্তরসূরি হতে গেলে, আজকে সুভাষচন্দ্রের প্রায় 80 বছর 85 বছর পেরিয়ে আসা সমাজটাকেও বুঝতে হবে। সুভাষচন্দ্রের যুগটাকে আজকের যুগে, সুভাষচন্দ্রের অপূরিত কাজটাকে আজকে পূর্ণ করতে গেলে, সফল করতে গেলে, আজকে কিন্তু তার অপূরিত স্বপ্নগুলো বুঝে আজকে কার বিরুদ্ধে লড়তে হবে, কিভাবে লড়তে হবে, এ কথা ভেবে দেখার দরকার আমাদের। সেই অনুযায়ী যদি তৈরি হতে পারি, সুভাষচন্দ্র যে জীবন যাপন করে গিয়েছিলেন, 47 বছর তার জীবন, তার ভিত্তিতে যে জীবন তিনি যাপন করে গিয়েছিলেন, যার জন্য আজকে তার জন্মের 125 বছর পরেও আমাদেরকে চর্চা করতে হচ্ছে, গোটা দেশ চর্চা করছে গভীর শ্রদ্ধায়। সেই চর্চা আমরা করি আসুন। সেই চর্চা মানে শুধু বই পড়া নয়, বক্তৃতা নয়, নিজের জীবনে তাকে প্রয়োগ করা। এই সেই মাটি যেখানে এই কথাটা ধ্বনিত হয়েছিল যে একটা আদর্শের বড় কথা, সেটা কেবলমাত্র তখনই কার্যকরী হতে পারে, সে কার্যকরী রূপ নিতে পারে যদি সেই আদর্শটাকে মানুষ তার নিজের জীবনে প্রয়োগ করে। ফলে সুভাষচন্দ্রকে, যদি সুভাষচন্দ্রের অপূরিত স্বপ্নকে আজকে কেউ প্রয়োগ করতে চান, তাহলে আজকের আদর্শকে বুঝতে হবে। কি করে সমাজতন্ত্র সত্যিকারের প্রতিষ্ঠা করা সম্ভব, কি করে বাস্তবে আজকের সমস্ত শোষণ, সমস্ত অন্যায়, অত্যাচার, দুর্নীতি, এগুলোর থেকে মানুষ মুক্তি পেতে পারে, সে পথ এদেশে আজকে নেই তা নয়, আছে। উন্নত আদর্শকে নিজের জীবনে প্রয়োগ করবার মধ্য দিয়ে উন্নত সংস্কৃতির চর্চা, উন্নত সাংস্কৃতিক জীবন, উন্নত চরিত্র, তা যদি গড়ে তোলা যায়, তাহলেই আমরা যথার্থ অর্থে সুভাষচন্দ্রের উত্তরসূরি হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো, তার অপূরিত স্বপ্নকে সফল করতে পারবো। এই কথা বলেই আমি নেতাজি সুভাষচন্দ্রের প্রতি আমার গভীর অন্তরের শ্রদ্ধা নিবেদন করে আপনাদের কাছে একটু বেশি সময় নেওয়ার জন্য ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মাননীয় বক্তাকে অসংখ্য ধন্যবাদ। তার বক্তব্য আমরা যাতে হৃদয়ঙ্গম করতে পারি, আমরা নিজের মনে মনে নিজের কাছে শপথবদ্ধ হই এবং ভবিষ্যতে যেন আমরা নেতাজির স্বপ্নকে সফল করে এক সুন্দর সত্যিকারের স্বপ্নের ভারতবর্ষ গড়ে তুলতে পারি। এখন আমরা চলে যাব আমাদের সংঘের প্রবীণ সদস্য, সংগঠক এবং কৃতি সভ্যদের সংবর্ধনা অনুষ্ঠানে। তার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সলিল চৌধুরী জন্ম শতবর্ষ কমিটির অন্যতম সদস্য এবং সংঘের প্রাক্তন সম্পাদক শ্রী অম্লান কুসুম সরকারকে। উপস্থিত আমাদের সমস্ত আগত আজকের যারা সতীমণ্ডলী আছেন, আমাদের সম্মানীয় অনেকেই সামনে বসে আছেন, সংঘের শুভানুধ্যায়ী, সংঘ সভ্য, আপনাদের সকলের সামনে আজকে যাদেরকে আমরা নিয়ে এসেছি, আমাদের সংঘের এই যে প্রায় 89 বছর চলছে, 1936 সাল থেকে যে পথ চলা শুরু হয়েছে, সংঘের প্রথম দিককার বহু মানুষকে আমরা হারিয়েছি। এখনও যারা আছেন, যারা 70 বছর, 80 বছর, 90-এর ছুঁই এমন কিছু মানুষকে যাদেরকে আমরা পেয়েছি, যারা সংঘকে সারা জীবনে দিয়েছেন অনেক, এখনও তারা সংঘের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে রেখে দিয়েছেন। এখনও প্রতিদিন যারা আমাদের গাইড করেন, যারা খোঁজ নেন, সেই সমস্ত মানুষদের আজকের মঞ্চে আমরা পেয়েছি। আমরা তার জন্য নিজেরা গর্বিত, আমরা ধন্য। এই একটা সুন্দর উৎসবের যে মঞ্চ, সেই মঞ্চ থেকে তাদেরকে আমরা সম্বর্ধিত করে নিজেরাই সম্মানিত হব
আপনাদের সামনে এই অনুষ্ঠানটিকে, এই কর্মসূচিটিকে আমরা রেখেছি। আমি অনুরোধ করব, যাদেরকে সম্বর্ধনা জানানো হবে আজকে তাদের মধ্যে বেশিরভাগই অসুস্থ, তবুও যাদের বলার ক্ষমতা আছে, যারা বলতে চান, তারা নিশ্চয়ই সংক্ষেপে কিছু তারা বক্তব্য রাখবেন। একে একে আমরা সেই পর্বে যাব। আপনাদের সামনে রাখি, আমরা যে সংবর্ধনা তাদেরকে তুলে দেব, সংবর্ধনা জানিয়ে সার্টিফিকেট অফ অনার, আজকের যে ফেলিসিটেশন প্রোগ্রাম হচ্ছে তার যে সার্টিফিকেট অফ অনার যে বয়ানটা আপনাদের কাছে আমরা পড়েছি, সবাইয়ের ক্ষেত্রেই এক। শুধুমাত্র অশোক চক্রবর্তী, যাকে আপনারা প্রত্যেকে চেনেন, অত্যন্ত গুণী শিল্পী, গিটার বাদক, যাকে আমরা দীর্ঘদিন সঙ্গ সভ্য হিসেবে পেয়েছি, এখন তিনি খুবই অসুস্থ, যার বার্তা আপনারা এখানে শুনলেন, তার প্রেরিত বার্তা। আরও যে দুজন আসেননি, পরিমল বৈদ্য এবং শচীন ব্যানার্জি, শচীন ব্যানার্জি আছেন ব্যাঙ্গালোর, এবং পরিমল বৈদ্য অসুস্থ একটু হয়েছেন, আসার কথা ছিল। তার পরিবারের পক্ষ থেকে তার সম্বর্ধনা তিনি গ্রহণ করবেন। আমি শুধু অশোক চক্রবর্তীকে যে সম্বর্ধনাটা দেয়া হবে, যে বয়ানটা পড়েছি তার থেকে একটু পৃথক, আমি রাখিকে অনুরোধ করব অশোক চক্রবর্তী সম্বর্ধনাটা একবার আপনাদের সামনে পড়ে দেওয়ার জন্য। মাননীয় শ্রী অশোক চক্রবর্তীকে সংবর্ধনা জ্ঞাপন। গত শতাব্দীর ৩০-এর দশক ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে উত্তাল। বাংলার বিপ্লবীরা যখন গ্রামে শহরে ক্লাব সমিতিকে হাতিয়ার করে সংগঠিত হচ্ছিল, তখনই 1936 সালে যুগান্তর দলের বিপ্লবী প্রয়াত শচীন ব্যানার্জির উদ্যোগে দেশ সেবা ও সাহিত্য প্রচারকে আদর্শ করে গড়ে ওঠে শান্তি সংঘ। তারপরে অনেক চড়াই উতরাই পেরিয়ে বহু দায়িত্বশীল মানুষের সক্রিয় অংশগ্রহণে সুস্থ সংস্কৃতির আধারে খেলাধুলা, সাহিত্য চর্চা ও জনসেবামূলক বিবিধ কর্মকাণ্ডকে সাক্ষী রেখে এগিয়ে চলেছে আমাদের গর্বের ক্লাব শান্তি সংঘ। বর্তমানে প্রবল সামাজিক অস্থিরতার মধ্যেও এলাকার ছাত্র, যুব ও সাধারণ নাগরিককে আকৃষ্ট করে সংঘ তার সাধ্যমতো নিজস্ব ধারাবাহিকতাকে নিরলস প্রচেষ্টায় বহন করে চলেছে। সংঘের কৃতিত্বকে প্রতিষ্ঠা করতে এলাকার যে সমস্ত গুণীজন অকুণ্ঠ সহযোগিতা করেছেন, আপনি তাদের মধ্যে অন্যতম। শান্তি সংঘের সভ্য হিসাবে আপনার পরামর্শে এবং আপনার শিল্পী সত্তায় সংঘ সমৃদ্ধ হয়েছে বারে বারে। আজ সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে সংঘ যে অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই মঞ্চে আপনাকে সম্মানিত করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। অনুজ হিসাবে অগ্রজের সুপরামর্শ ও সুস্থ জীবন কামনা করি। সাংগঠনিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা সহ শান্তি সংঘের সভ্যবৃন্দ। 23 জানুয়ারি 2025, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। এবার আমরা সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে চলে যাব। মাননীয় শ্রী গোবিন্দ বসুকে সংবর্ধনা জ্ঞাপন করবেন সংঘের পক্ষ থেকে শ্রী অমিত দত্ত মহাশয়। মাননীয় শ্রী সমর বসুকে সংবর্ধনা জ্ঞাপন করবেন শ্রী পুলক ঘোষ মহাশয়। মাননীয় শ্রী শিশির কুমার সরকারকে সংবর্ধনা জ্ঞাপন করবেন অশোক চক্রবর্তী মহাশয়। মাননীয় শ্রী প্রশান্ত কুমার সরকারকে সংবর্ধনা জ্ঞাপন করবেন আশিস ব্যানার্জি মহাশয়। শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করবেন অর্ণব ঘোষ মহাশয়। মাননীয় শ্রী ধ্রুব ঘোষ মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করবেন মঙ্গলময় মুখার্জি। মাননীয় শ্রী শশাঙ্ক সরকার মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করবেন নিমাই ঘোষ মহাশয়। মাননীয় শ্রী ভোলানাথ বসু মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করবেন শচীন দে মহাশয়। মাননীয় শ্রী সুদিন সরকার মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করবেন শ্রী শ্যামল বসু মহাশয়। ডক্টর রামপ্রসাদ মন্ডল মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করবেন সাধন কুণ্ডু মহাশয়। সংঘ সভাপতি শ্রী সাধন কুণ্ডু মহাশয়, মাফ করবেন,
আমি যারা সংবর্ধনা জ্ঞাপন করবেন তাদের প্রত্যেককে মঞ্চের পাশে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন সংঘের পক্ষ থেকে মাননীয় শ্রী গোবিন্দ বসু মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করবেন শ্রী অমিত দত্ত মহাশয়। সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন মঞ্চে শান্তি সংঘের পুরাতন এবং নূতনের মেলবন্ধন অনুষ্ঠান। সংঘের পক্ষ থেকে শ্রী গোবিন্দ বসু মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করলেন শ্রী অমিত দত্ত মহাশয়। তার হাতে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র এবং সুভেনির তুলে দিয়েছেন। এরপরে মাননীয় শ্রী সমর বসু মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করবেন শ্রী পুলক ঘোষ মহাশয়। মাননীয় শ্রী সমর বসু মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করছেন সংঘের পক্ষ থেকে সংঘের অন্যতম সদস্য শ্রী পুলক ঘোষ মহাশয়। পুষ্পস্তবক, মেমেন্টো, সুভেনির এবং মানপত্র দিয়ে। এবার মাননীয় শ্রী শিশির কুমার সরকার মহাশয়কে সংঘের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করবেন সংঘের অন্যতম সদস্য শ্রী অশোক চক্রবর্তী মহাশয়। শ্রী অশোক চক্রবর্তী মহাশয় সংবর্ধনা জ্ঞাপন করবেন সংঘের অন্যতম প্রবীণ সদস্য ও কৃতি সভ্য শ্রী শিশির কুমার সরকার মহাশয়কে। সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে চলছে পুরাতনের সঙ্গে নূতনের মেলবন্ধন, শান্তি সংঘের পরম্পরা, শান্তি সংঘের ঐতিহ্য পুরাতন থেকে নূতনের হাতে একই রকম উজ্জ্বলতায় প্রবাহিত হয়ে চলেছে। এখন শ্রী শিশির কুমার সরকার মহাশয়কে সংবর্ধনা এবং সম্মাননা জ্ঞাপন করছেন শ্রী অশোক কুমার চক্রবর্তী মহাশয়। সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা এই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে সানন্দে করতালি দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করুন।
মাননীয় শ্রী প্রশান্ত কুমার সরকার মহাশয়কে সংঘের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করবেন শ্রী আশিস ব্যানার্জি মহাশয়। মাফ করবেন, মাননীয় শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়কে, মাননীয় শ্রী প্রশান্ত সরকার মহাশয়কে সংঘের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন শ্রী আশিস ব্যানার্জি মহাশয়। পুষ্পস্তবক, মেমেন্টো, মানপত্র, সুভেনির দিয়ে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত। আমরা এদেরকে সংবর্ধনা জানাতে পেরে নিজেরাই আনন্দিত এবং উচ্ছ্বসিত। এই মুহূর্তকে আমরা আমাদের স্মৃতির মণিকোঠায় যেন উজ্জ্বলভাবে ধরে রাখতে পারি। এবার সংঘের অন্যতম প্রবীণ সদস্য শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করবেন শ্রী অর্ণব বসু মহাশয়। সলিল চৌধুরী জন্মশতবর্ষ কমিটির সহসভাপতি শ্রী অর্ণব বসু মহাশয় মাননীয় শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন কমিটিতে আজকের শান্তি সংঘের তরফে এক ঐতিহাসিক মুহূর্ত, পুরাতনের সঙ্গে নতুনের মেলবন্ধন। আপনারা সবাই করতালি দিয়ে এই মুহূর্তকে আনন্দ উচ্ছ্বল করে তুলুন, এটি আমাদের কাছে আমাদের অনুরোধ। এরপর মাননীয় শ্রী ধ্রুব ঘোষ মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করবেন সংঘের অন্যতম সদস্য শ্রী মঙ্গলময় মুখার্জি মহাশয়। ধ্রুব ঘোষ মহাশয়কে যে তিনজন আমাদের সঙ্গে সমানে সহযোগিতা করে চলেছে, বিনতা শীত, অদ্রিজা চক্রবর্তী এবং নীরাজনা মুখার্জি, এই তিনজনের জন্য একবার করতালি হয়ে যাক। এখন সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আমাদের একটু বলা উচিত ছিল। আপনারা কি জানেন, যাদের এতক্ষণ হয়ে গেছে আমি কিছু বলতে পারলাম, এটা আমাদেরই কর্তব্য ছিল। ধ্রুব ঘোষ উনি প্রখ্যাত ফুটবলার ছিলেন, আমাদের দীর্ঘদিন ফুটবল কোচিং করেছেন। এর আগে গোবিন্দ বসুকে দেওয়া হয়েছে, আপনারা জানেন তিনি প্রখ্যাত ফুটবলার ছিলেন। শুধু এখানে নয়, কলকাতা এরিয়ান ক্লাবে দীর্ঘদিন তিনি খেলেছেন এবং সংঘের ফুটবল ক্লাবের এখনও তিনি লক্ষ্য করেন, দীর্ঘদিন ফুটবল ক্লাবকে কোচিং করেছেন। সমর বসু, তিনি ক্লাবের দীর্ঘদিন সম্পাদক ছিলেন। আমি পরে পরে আসছি সুযোগ পেলে। মাননীয় শ্রী শশাঙ্ক সরকার মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করবেন সংঘের অন্যতম সদস্য শ্রী নিমাই বসু মহাশয়।
মাননীয় শ্রী শশাঙ্ক সরকার মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করবেন শ্রী নিমাই ঘোষ মহাশয়। শশাঙ্ক সরকার, যাকে সম্বর্ধনা জানানো হচ্ছে, দীর্ঘদিনের তিনি সংঘের অত্যন্ত কৃতি ফুটবলার ছিলেন। সংঘের বিভিন্ন কাজকর্ম যখন ডেভেলপমেন্টের কাজ হয়েছে তিনি লক্ষ্য করেছেন। আজও তিনি খোঁজখবর রাখেন, হয়তো বিভিন্ন কাজের জন্য সবসময় জয়নগরে থাকতে পারেন না, কিন্তু দূর থেকেও তিনি খোঁজখবর নেন। আমি যাদের কথা বলছিলাম, সমর বসু, যিনি দীর্ঘদিন ক্লাবের সম্পাদক ছিলেন, তিনি আবার খেলোয়াড়ও ছিলেন। তারপরে শিশির সরকার, যিনি অত্যন্ত ভালো সংগঠক ছিলেন, নীরবে তিনি কাজ করেছেন, কোনোদিন হয়তো সংঘের সম্পাদক বা সভাপতি হননি, কিন্তু তাকে ছাড়া সংঘের কোনো কাজ একসময় আমরা ভাবতেই পারতাম না। এমনকি পুরনোরা জানেন কি ফুটবল কি ক্রিকেট, যদি কোনো মাঠে কোনো খেলোয়াড় কম পড়তো, শিশির কুমার সরকার কিন্তু ফুটবল মাঠেও তিনি খেলেছেন। কখনো এক পায়ে বুট পরেছেন, কখনো এক পায়ে কেস পরে খেলেছেন, কখনো ক্রিকেট খেলেছেন, তিনি বুট পরে ক্রিকেট পরে কালো বুট পরেই নেমে গিয়েছেন। ফলে সমস্ত দিকেই শিশির সরকারের ভূমিকা ছিল। এবং আজও পর্যন্ত আপনাদেরকে বলতে আমাদের লজ্জা বোধ হয়, এই বয়সে, অসুস্থ বয়সে দুটো অ্যাডভার্টাইজমেন্ট ট্যারিফ তিনি তার নিজের, আমরা যখন তাকে বেরোতে বারণ করি, তিনি দুটো অ্যাড কালেকশন করে এনেছেন নিজে গিয়ে দুটো অ্যাড কালেকশন করে সঙ্গে আমাদের যে বিশাল তহবিল, এই যে বড় প্রোগ্রাম হচ্ছে, তিনি সংগ্রহ করে দিয়েছেন। তারপরে রবীন্দ্রনাথ চ্যাটার্জি, যাকে সম্বর্ধনা জানানো হয়ে গিয়েছে, দীর্ঘদিন তিনি সংঘের সম্পাদক ছিলেন, সংঘের সাংগঠনিক তিনি দিক দেখাশোনা করেছেন। আমি আবার পরবর্তী ক্ষেত্রে আসছি। এবার মাননীয় শ্রী ভোলানাথ বসু মহাশয়কে সংঘের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন শ্রী শচীন দে মহাশয়। মাননীয় শ্রী ভোলানাথ বসু মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করছেন মাননীয় শ্রী শচীন দে মহাশয়। ভোলানাথ বসুকে এখন সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের সঙ্গে প্রাক্তন সহ সম্পাদক এবং বর্তমানে লাইব্রেরির সম্পাদক শ্রী শচীন দে। ভোলানাথ বসু সম্পর্কে আপনাদের একটি কথা বলে রাখি, তিনি এখন অত্যন্ত অসুস্থ, এমনকি তার বাক শক্তি হারিয়ে গিয়েছে। কিন্তু যখন তিনি সম্পাদক ছিলেন, এই বিগত দিনে যতগুলো আমাদের বড় বড় অনুষ্ঠান হয়েছে, এই প্রবল ঠান্ডার মধ্যে তিনি কিন্তু সমস্ত দায়িত্ব নিয়ে কাজ করতেন। বইমেলার জন্য তিনি কলেজ স্ট্রিটে বইয়ের পাবলিশার্সদের দরজায় দরজায় ঘুরে বইমেলার এখানে লোকেদের তারা এনেছেন। সমস্ত কাজে তিনি দক্ষভাবে আমাদেরকে গাইড করতেন এবং কোনো অ্যাকাউন্টস মেনটেন করার ক্ষেত্রে তার কাছে আমরা শিখেছি কত সূক্ষ্মভাবে অ্যাকাউন্টস মেনটেন করতে হয়। এখনও কিন্তু এই মানুষগুলো অসুস্থ অবস্থা থেকেও সংঘকে সাহায্য করে চলেছেন। মাঝখানে প্রশান্ত সরকারকে সম্বর্ধনা জানানো হয়েছে। প্রশান্ত কুমার সরকার দীর্ঘদিন ক্লাবের ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন, ফুটবলও খেলেছেন, তিনি একবার সম্পাদকও হয়েছিলেন। প্রশান্ত কুমার সরকার এখনও ক্লাবের খোঁজ খবর নেন। রবীন্দ্রনাথ চ্যাটার্জি, যার কথা বলতে বলতে আমি চলে গেলাম, তিনি একাধিকবার ক্লাবের সম্পাদক ছিলেন, সম্ভবত 3টে টার্মে তিনি সম্পাদক ছিলেন। আজও পর্যন্ত তিনি সংঘের সমস্ত খুঁটিনাটি খোঁজ খবর নেন। আমাদের পাশে এসে এই উৎসব শুরু হওয়া থেকেই তিনি আমাদের পাশে রয়েছেন। যে কোনো সাংগঠনিক কোনো সমস্যা হলে খেলার মাঠ তৈরি করবার জন্যে তার যে ভূমিকা, সমর বসু এবং রবীন্দ্রনাথ চ্যাটার্জি আমরা ভুলতে পারি না। এমনকি লোকের কাছে ধাক্কা খেতেও হয়েছে, মার খেতে হয়েছে, তবু তিনি খেলার মাঠ তৈরি করেছেন। আজকের এই সমস্ত মানুষদেরকে আমরা সংগঠিত করতে পেরে আমরা নিজেরা গর্বিত। এবার মাননীয় শ্রী সুদিন সরকার মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করবেন শ্রী শ্যামল বসু মহাশয়। মাননীয় শ্রী সুদিন সরকার মহাশয়কে সম্বর্ধনা সুদিন সরকার, যিনি আমাদের ক্লাবের সম্পাদক ছিলেন সম্ভবত 2টো টার্মে এবং বিভিন্ন সাংগঠনিক কাজে যিনি একসময় সংঘকে সমৃদ্ধ করেছেন, সুদিন কুমার সরকারকে এখন
সম্বর্ধনা জানানো হচ্ছে। আমাদের সংঘের অন্যতম কার্যকরী সমিতির সভ্য শ্যামল কুমার বসু তাকে উত্তরীয় দিচ্ছেন, মেমেন্টো তুলে দেওয়া হবে। তারপর তার মানপত্র ফেলিসিটেশন সার্টিফিকেট অফ অনার দেওয়া হবে, ফুল পুষ্পস্তবক দেওয়া হচ্ছে, সুভেনির এবং মিষ্টি, একটু সামান্য মিষ্টির ব্যবস্থা, হ্যাঁ, তাকে তুলে দেওয়া হচ্ছে সুধীর কুমার সরকারকে। এখনো তিনি অন্যান্য কাজে যুক্ত থাকেন, সামাজিক কাজে যুক্ত থাকেন, কিন্তু সময় পেলেই সঙ্গে তিনি যান এবং আমাদের বিভিন্ন কাজে সাহায্য করেন। সুধীর কুমার সরকারকে সম্বর্ধনা জানানো হলো। এবার ডক্টর রামপ্রসাদ মণ্ডল মহাশয়কে সংঘের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন সংঘের সভাপতি শ্রী সাধন কুণ্ডু মহাশয়। ডক্টর রামপ্রসাদ মণ্ডলকে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে, যিনি দীর্ঘদিন সংঘের সভাপতি ছিলেন। ডক্টর রামপ্রসাদ মণ্ডল দীর্ঘদিন সংঘের সভাপতি ছিলেন। লাস্ট দুটো টার্মে তিনি নেই, দীর্ঘদিন, ঠিক কটা টার্ম আমার মনে পড়ছে না। তিনি অত্যন্ত ভালো, তিনি অভিনয় করতে পারেন। তার অভিনয়, তার ডাইরেকশনে আমাদের সংঘ বহুবার নাটক হয়েছে, এই মঞ্চে বহুবার তিনি আমাদের সংঘকে অভিনয় করেছেন, পরিচালনা করেছেন। আমাদের সঙ্গে দীর্ঘদিন, এখনো পর্যন্ত তিনি হয়তো দূরে থাকেন, কিন্তু যে কোনো সাহায্য যখনই আমরা তার কাছে চেয়েছি তিনি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। ডক্টর রামপ্রসাদ মণ্ডলকে দূর থেকে তিনি এসেছেন, তাকে আবারও আমরা সত্যি সত্যি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তাদেরকে সম্বর্ধনা জানিয়ে আমরা নিজেরা খুব গর্বিত হচ্ছি। আমাদের যে তিনজন আসতে পারেননি, পরিমল বৈদ্য, কাবুলদা, আর আগে আমি শচীন ব্যানার্জি বলেছিলাম, যার নাম সেন্টু ব্যানার্জি বলে পরিচিত, যিনি প্রখ্যাত ফুটবলার ছিলেন, এবং পরিমল বৈদ্য ছিলেন অত্যন্ত কৃতি ফুটবলার। শচীন ব্যানার্জি বলে লেফট উইংস থেকে তিনি যখন বল তুলতেন, পরিমল বৈদ্যের মাথা ছিল সোনার মতো, হেড করে গোল করেছেন অজস্র। দুজনকেই আজকে আমরা পাইনি, একজন দূরে আছেন, পরিমল বৈদ্য একটু অসুস্থ, আসেনি। তার ফ্যামিলির পক্ষ থেকে তার নাতনি শ্রীতমা বৈদ্য, তাকে আমরা তার যে সংবর্ধনা আমরা সমস্ত কিছু তুলে দেবো, আমি তাকে আসতে আহ্বান করছি। আমরা মাননীয় শ্রী পরিমল বৈদ্যর পরিবারের তরফ থেকে শ্রীতমা বৈদ্যকে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। তার হাতে সংঘের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। সম্বর্ধনা জ্ঞাপন করবেন শ্রী অম্লান কুসুম সরকার। ওনাকেও সংঘের পক্ষ থেকে পুষ্পস্তবক, মেমেন্টো, ফেলিসিটেশন সার্টিফিকেট অফ অনার এবং সুভেনির এবং উত্তরীয় দিয়ে আমরা সংঘের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম। এখন মঞ্চে উপবিষ্ট প্রবীণ সংগঠক এবং কৃতি সভ্যদের মধ্যে তাদেরকে কিছু বলার জন্য, আমাদের অনুষ্ঠানে সংক্ষেপে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শ্রী গোবিন্দ বসু মহাশয়। মঞ্চে উপবিষ্ট ক্লাবের বিশিষ্টজনেরা এবং দর্শক মণ্ডলী, আপনারা জানেন শান্তিসংঘের কোনো মাঠ ছিল না, ইদানিং মাঠ হয়েছে। আমাদের মানে
এই যেখানে অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠান জায়গায় আমরা প্র্যাকটিস করেছি এবং 2 নম্বর প্ল্যাটফর্ম হতে তখন স্টিম ইঞ্জিন দুটো লাইন চালু হয়নি, সেইখানে আমাদের ক্লাবের সমস্ত ফুটবলারদের নিয়ে প্র্যাকটিস চলেছে। এখনও আমাদের মাঠে নতুন মাঠে প্র্যাকটিস চলছে। আমি মানে বসে যাওয়ার পর ধ্রুব ঘোষ প্র্যাকটিস করাতেন, এখন সেই জায়গায় তোমার পরিমল বৈদ্য, বুবু এবং কলকাতা থেকে একজন কোচ আছে। এখানে ক্রিকেট প্র্যাকটিসও হয় এবং অ্যাথলেট প্র্যাকটিসও হয়। এবং আমাদের একটা সময় এমন ছিল যে মানে সেই হরিনাবি, তারপরে ওটা কি না না হরিনাবি বাড়ি উঠিয়ে দিন না কি মাঠটার নাম ভুলে গেল, হ্যাঁ রামকৃষ্ণ মিশনের মাঠ। সেখান থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত এমন ট্রফি নেই আমরা পাইনি। এবং সেই ট্রফিগুলো বুচকিদার নাম নিশ্চয়ই শুনেছেন। বুচকিদা আলাদা দোকানে আলাদা করে একটা টেবিল রাখতেন, সেইখানে লাইট জ্বালিয়ে মানে প্রতিটা ট্রফি ওইখানে আগে ক্লাবের আসার আগে ওইখানে থাকতো এবং লাইট জ্বালিয়ে বুচকিদা আলাদা করে ওইখানে প্রাইজগুলো পাবলিকের জন্য দেখার জন্য রাখত। সেই জন্যে বলছি আমাদের ক্লাব সেই নরেন্দ্রপুর থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত প্রতি বছর 5টা 6টা ট্রফি পেয়েছে এবং আজও পেয়ে যাচ্ছে। এবং এখনও মানে আমাদের মাঠে নিজস্ব মাঠ হয়েছে এবং আমাদের ক্লাবের বিশিষ্ট জনের কয়েকজনের প্রচেষ্টায় সেই মাঠ হয়েছে এবং সেই মাঠ এখন পুরোদমে প্র্যাকটিস হয়। মঙ্গল, বৃহস্পতি, শনি ফুটবল এবং ক্রিকেট এবং অ্যাথলেট, নজরুল অ্যাথলেটটা দেখে এবং ক্রিকেটটা দেখে দেবাঞ্জন। হ্যাঁ নজরুল তো নজরুল হ্যাঁ আমাকে যখন ছোটবেলায় এই মাটি দেখেছি, আমাদের ক্লাবের ভলিবল প্র্যাকটিস হতো তো, তাই আমি শচীন ব্যানার্জি মানে শচীন দা, উনি প্যান্ট করে দেখিনি, কাপড় মালকোচে বেঁধে ভলি স্ম্যাশ করতেন নেটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবং উনি আমাকে অনুপ্রেরণা যোগায় যে খেলাটাকে ধরে রাখার জন্য এবং সেই জন্যই আমি তার কাছে অনেক কৃতজ্ঞ এবং তার আদর্শে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম। এবং আমাকে একবার তিনি রিকোয়েস্টও করেছেন, আমি যখন এরিয়ান ক্লাবে খেলি তখন আমাকে বলেছেন তুই ময়দান মার্কেটে তখন 2টো দোকান ছিল, 2-4টে দোকান, আমাকে তুই একটা ময়দান মার্কেটে দোকান নিয়ে নি। আমি তখন শচীন আমি দোকান চাই না, আমি দোকান ভালোবাসি না, আমি খেলাধুলো করছি, খেলাধুলোই করব। তারপরে একদিন বলে তুই এই 80 নম্বর রুটের একটা পারমিট নিয়ে নি। ও সময় পারমিট নিই না, আমি খেলাধুলো করছি, খেলাধুলোই করি। এই জন্য আমি আমার মানে ভগ্নিপথ প্রফুল্ল সরকার তিনি একদিন আমাকে নিয়ে গেলেন LIC অফিসে, নিয়ে গিয়ে ওখানে ভবরায় বলে এক এরিয়ানের ক্যাপ্টেন ছিলেন, তিনি তার সঙ্গে আলাপ করিয়ে দেয়। সেই থেকেই আমি ওইখানে এরিয়ান ক্লাবে যাই। পরবর্তীকালে নানান জায়গায় দিল্লিতে বলুন, হায়দ্রাবাদে বলুন, বেনারসে গোল্ড কাপ খেলেছি, কটকে খেলেছি। কটকে মাঠে ঢুকছি এমন সময় দেখি সরোজদা মানে কাছারি পাড়ার সরোজদা নিজের ছেলেকে নিয়ে আমার গেটে দাঁড়িয়েছেন, আমি ওনাকে নিয়ে মাঠে ঢুকি। এবং যখন বেনারসে গোল্ড কাপ খেলি, নরেন্দ্রজি গোল্ড কাপ, সোনার মূর্তি সেই আমরা যখন পাই, ওখানকার চিফ মিনিস্টার সেই মূর্তিটাকে কলকাতা আনার জন্য 4টে আর্মি ফোর্স দেয় ওই মূর্তিটা আনার জন্য হাওড়া পর্যন্ত আমাদের পৌঁছে দেয়। আমি খেলাধুলো করেছি। তার পরবর্তীকালে আমার ইনজুরি হয় মহাবানান মাঠে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে প্রদীপ ব্যানার্জি মানে যিনি ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিলেন, তিনি আমাকে হাঁটুতে ট্যাপ করেন ওই মহাবানান মাঠে।
আমি পড়ে যাই, আমার মানে কাঠিলে ছেড়ে যায়, সেই থেকে আমার হার্টের চোট লাগে। এইভাবে চলে। এখন আমি মানে মোটামুটি চলাফেরা করতে পারি। যাই হোক, এখনও আমাদের ক্লাবকে দেখাশোনা করার জন্যে প্রদীপ বদ্যি এবং সুমন বোস ফুটবলটাকে দেখার জন্যে এই মাঠে ডেলি নয়, দিনে সপ্তাহে 3 দিন প্র্যাকটিস চলে। যাই হোক, এইভাবে চলছে। ক্লাবকে আরও ভালোভাবে তোলার জন্যে আমাদের প্রচেষ্টা আছে। এই বলেই আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমি অনুষ্ঠানের মধ্যে একটু অনুষ্ঠান হয়ে যাচ্ছে, দুঃখিত রাখি। বলছি, গোবিন্দ বসু বক্তব্য শুনলেন, তার সঙ্গে মঙ্গল পুরকায়স্থর নামটাও সঙ্গে সঙ্গে চলে আসে। উনি অবশ্যই তার নামটা করবেন, হয়তো করতেন। এখন এই দুজনেই কিন্তু শান্তিসংঘ, মানে শুধু জয়নগরে নয়, জয়নগর, কলকাতার বাইরেও শান্তিসংঘকে নিয়ে গিয়েছেন। এরপরে যারা আছেন, যারা বলতে চান, আমি একটু বলবার। রবীন্দ্র একটু বলবেন। এবার বক্তব্য রাখবেন মাননীয় শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়। হ্যাঁ, সত্যি কথা, আজকে এই সমস্ত অনুষ্ঠান দেখে আমার ভীষণ আনন্দ লাগছে যে আমাদের আগে যেমন যে সমস্ত সংগঠকরা ছিলেন, যে রাস্তা এবং দেখিয়ে দিয়ে গেছে, সেই ধারা বজায় রেখে আজকের যারা ওই অনুষ্ঠান এত সুন্দরভাবে সুচারুভাবে সুন্দর সংগঠনিত করে মানে এত সুন্দর আগে নিয়ে যাচ্ছে, তাদের আমি আরও মানে আশীর্বাদই করবো। আমি বড় আশীর্বাদ করি তারা যেন সেইভাবে এগিয়ে যায় এবং সকলকে অনুপ্রাণিত করে। মাননীয় শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। এরপরে বক্তব্য রাখবেন মাননীয় শ্রী শশাঙ্ক সরকার মহাশয়। আমি প্রথমেই অভিনন্দন জানাবো আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন শান্তিসংঘের বর্তমান সভাপতি এবং যিনি এই মঞ্চের সভাপতি ভাতিপ্রতিম সাধন কুণ্ডু, এবং সর্বোপরি শান্তিসংঘের পরিচালন সমিতি, বর্তমান পরিচালন সমিতি, যারা এত বড় একটা অনুষ্ঠান এই মুহূর্তে এই বাজারে করার মতো সাহস নিয়েছেন। যে ক্লাবটার পেছনে কোনোদিন কোনো স্পন্সরার ছিল না, আজও কোনো স্পন্সরার নেই, তাহলে তাদের ব্যাপ্তি কত দূর যে তারা আমাদের যারা ক্লাব সভ্য এবং যারা শুভানুধ্যায়ী, যাদের সাহায্যে আমাদের সারা বছরের পরিকাঠামো যা আছে চলে, সেইখানে এই ধরনের একটা 5 দিনের একটা যে অনুষ্ঠান সেটাকে অনুষ্ঠিত করতে চলেছেন। এবং আমি আজকে কৃতজ্ঞতা জানাতে চাই সেই সব প্রয়াত সংগঠকদের, মাননীয় শ্রী সুধীর ব্যানার্জি, প্রফুল্ল সরকার, মধু বসু, অসিত সরকার এবং সম্প্রতি আমাদের ছেড়ে চলে গেছেন বুদ্ধেন মুখার্জি, যাদের হাত ধরে আমরা এই ক্লাবের আঙিনায় প্রথম আসি। এবং আমার খুব মনে পড়ে যে ক্লাব আমাদের যৌবনে, ক্লাবটা আমাদের সেকেন্ড হোম ছিল, এবং তার যিনি অভিভাবক ছিলেন বলা যায়, অভিভাবক সম সেই প্রয়াত গৌরচন্দ্র মজুমদার, তার কথা আজকে বারবার মনে পড়ছে। সেই জন্যেই আজকে আমরা এই সম্বর্ধনা পেয়ে আপ্লুত। এবং সবথেকে আনন্দের বিষয়, আমাদের যিনি এই সম্বর্ধনা পাওয়ার পেছনে যার দান আমরা অস্বীকার করতে পারবো না, যে শিক্ষক যার কাছে আমরা শিক্ষা পেয়েছি, আমাদের সেই দ্রোণাচার্য শ্রী গোবিন্দ আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, তাকে আমি শ্রদ্ধা জানাই, তাকে আমি নমস্কার জানাই। এবং আজকে যারা আমাদের শুভানুধ্যায়ী উপস্থিত আছেন এবং যারা উপস্থিত হতে পারেননি, সবার কাছে আমার একটা আবেদন, আপনাদের ছেলেদের বেশি করে এই ক্লাবে পাঠান। এই ক্লাবে আমরা যখন খেলাধুলো করেছি, আমাদের শিক্ষক বলেছেন তখন কোনো মাঠ ছিল না, আমরা স্টেশনের প্ল্যাটফর্মে দৌড়ে এই মাঠে এবং জয়নুর স্কুলের মাঠে প্র্যাকটিস করে আমরা তখন দক্ষিণ 24 পরগনায় শান্তিসংঘর একটা বিরাট অবদান রাখতে পেরেছিলাম। আজকে নিজের মাঠ হয়েছে,
আপনারা আপনাদের ছেলে মেয়েদের পাঠান, এলাকার ছেলে মেয়েদের পাঠান, তারা এখানে এসে খেলাধুলো করুক। এবং শান্তি সংঘ এমন একটা সংগঠন যেটা শুধু সাংস্কৃতিক সংগঠন নয়, সাংস্কৃতিক সংগঠন জয়নগর, মজিলপুর তথা দক্ষিণ চব্বিশ প্রচুর আছে, কিন্তু এই সুস্থ সাংস্কৃতিক শিক্ষার সঙ্গে এই যে খেলাধুলো, খেলার যে একটা পরিবেশ, এটা একটা আপনি এখন সব জায়গায় পাবেন না। এই জন্য শান্তিসংঘ সবসময় সকলের ঊর্ধ্বে আছে, থাকবে, এই বিশ্বাস আমার আছে। এবং আপনাদের কাছে আবেদন রাখছি, এই যে শতাব্দী প্রাচীন হতে যাচ্ছে যে ক্লাব, সেই ক্লাবকে আপনারা আগামী দিনে আরও বেশি করে সাহায্য করুন, সহযোগিতা করুন, আপনাদের পরামর্শ দিন। এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন ডক্টর রামপ্রসাদ মণ্ডল মহাশয়। নমস্কার। যে সঙ্গে আমার সাংস্কৃতিক জীবনের শুরু, সংস্কৃতি চর্চার শুরু, সেই সঙ্গের পক্ষ থেকে আজকে এই জীবনের অপরাহ্ন বেলায় এসে যে সম্মান আমি পেলাম তাতে আমি অভিভূত। সঙ্গের বর্তমান কার্যকরী সদস্যদের আমার তরফ থেকে অভিনন্দন। আমার কিছু বলার নেই, তবে একটা কথা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা কমল সাই মশাই আমাকে বলতে বললেন, তার অনুরোধে বলুন, আদেশে বলুন, আমার জীবনের একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমি ওর সঙ্গে কথা প্রসঙ্গে এটা বললাম, তো উনি বললেন এটা কিন্তু সবাইকে বলা উচিত, তাহলে বোঝা যাবে সেই সলিল চৌধুরী মশাই কত উঁচু দরের এক মানুষ ছিলেন। কথাটা হচ্ছে, একবার সলিল চৌধুরীকে আমাদের একটা সংঘের তরফ থেকে, সংঘ বলবো না, মেডিকেল কলেজের তরফ থেকে অনুষ্ঠান করার জন্য আমরা এনেছিলাম। তিনি পেশাদার শিল্পী হিসেবে এসেছিলেন। তাকে এক জায়গায় বসতে দেওয়া হয়েছিল প্রিন্সিপালের ঘরে, উনি বসেছিলেন। ওনার অনুষ্ঠানের পরে একটা গান, আমাদের প্রচলিত গান আছে, সেই গানটা গাইব। গানটা ধনধান্যে পুষ্পে ভরার অনুকরণে আমাদেরই একজন রচনা করেছেন সিনিয়র দাদা, সেটা গাইব। সেইটা নিয়ে আমরা চর্চা করছি। আমরা তো কেউ গান টান জানি না, তাই যাই করছি। এই গানটা নিয়ে অবশ্য অনেকে বলেন এটা খুব অশ্লীল গান, তা যাকে অশ্লীল হতেই পারে, কিন্তু সলিল চৌধুরী মশাইয়ের গানটা খুব ভালো লেগেছিল। তা উনি এসে কি করলেন জানেন, আমার হঠাৎ দেখি এসে বলছে, হঠাৎ ঢুকে গেছেন, গিয়ে বলছে, ভাই তোমরা কি গান গাইছো? আমি এই গানটা গাইছি। বলে কি গান দেখি? বলে উনি বললেন এটা ধনধান্য পুষ্প ভরা নেই। আমি বললাম হ্যাঁ। তা বললো এই গানটা কি আমি তোমাদের সঙ্গে গাইতে পারি? আমি কি বলছেন, আপনি আমাদের সঙ্গে গান গাইবেন? আমরা তো গলা টলা নেই, কিচ্ছু নেই, তাই নেই। বললো তোমরা যদি অনুমতি দাও। আমি কি বলছেন স্যার, এভাবে বলবেন না। বলে যাও তাহলে ডেকে আনো ওদের। উনি ওনার স্ত্রী এবং কন্যাকে ডেকে আনলেন, এসে আমাদেরকে সব এক লাইনে দাঁড় করালেন, করে নিজে একটু হারমোনিয়াম বাজিয়ে আমাদেরকে আগে মিলিয়ে নিলেন। নিয়ে বললেন ঠিক আছে, আমার অনুষ্ঠানের শেষে আমি আপনাদের ডাকবো, আপনারা আসবেন, আমরা সবাই গাইব। তাই করলেন উনি। অনুষ্ঠানের শেষে আমাদের সবাইকে ডাকলেন। যে আমি সলিল চৌধুরীর সঙ্গে গান গাইতে পেরেছি বলে নিজেকে বলার জন্য এটা বলিনি। কমলবাবু যেটা বললেন যে সলিল চৌধুরী কি মাপের মানুষ ছিলেন, যে আমাদের মতন সাধারণ মানুষের সঙ্গে এক লাইনে দাঁড়িয়ে গান গাইতে তার কোনো বাধা হয় না। তাই তার আজকের এই অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেকে গর্বিত অনুভব করছি। নমস্কার। আমাদের পক্ষ থেকে, সংঘের পক্ষ থেকে সমস্ত প্রবীণ সদস্য এবং কৃতি সভ্যদেরকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আমাদের পরবর্তী অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান, পরিবেশনায় নৃত্যাঙ্গন ডান্স একাডেমি। আমরা মঞ্চ প্রস্তুতির জন্য আপনাদের কাছে অল্প সময় চেয়ে নেব। তার মধ্যে রয়েছে আমাদের সভাপতির ভাষণ এবং সভাপতির যে ধন্যবাদ জ্ঞাপন ভাষণ, তার মধ্যে আমরা নৃত্যাঙ্গনার জন্য আমরা মঞ্চ প্রস্তুত করে নেব। মঞ্চে উপবিষ্ট আমাদের আগের বিশিষ্ট সংগঠক এবং ক্রীড়াবিদরা বসেছিলেন মঞ্চে। তাদেরকে প্রথমেই
আমি আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করি, প্রণাম জানাই। এবং আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন এবং গত 19 তারিখ থেকে শান্তি সংঘের যে অনুষ্ঠান চলছে, বিশিষ্ট গীতিকার সুরকার সলিল চৌধুরী জন্মশতবার্ষিকী অনুষ্ঠান, আপনারা সবাই এখানে উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে আমাদের অনুষ্ঠান চালাতে সাহায্য করেছেন। সেই জন্যে ক্লাবের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার।